হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ বাড়িতে তনয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। সবাই ভীষণ খুশি হবারই কথা, কারণ তনয়া পরিবারের সবার চোখের মণি। সবার এত খুশির মাঝেও একজন খুশি হতে পারছে না, আর সে হচ্ছে তনয়া। সবার সাথে হাসি হাসি মুখ করে কথা বলছে, কিন্তু ওর ভেতরে ভেতরে কেমন যেন খুব কষ্ট হচ্ছে। কেনই বা হবে না, মনের কোণে যে অন্য কেউ বাসা বেঁধে বসেছিল, কিন্তু এখন তনয়া তাকে ঘৃণা করে, প্রচন্ড ঘৃণা। নিলয় নামের একটা ছেলেকে তনয়া পছন্দ করত। হয়তো মনের কোণে নিলয়ের জন্য একটু ভালোবাসা নামক বীজ থেকে ছোট্ট একটা চারাগাছ জন্ম হয়, কিন্তু নিলয় সে চারাটা বেড়ে ওঠার আগেই মেরে ফেলেছে। কারণ নিলয় তনয়ের থেকে ভালোবাসা না, অন্য কিছু নিতে চেয়েছিল। কিন্তু তনয়া বিয়ের আগে এসব করাকে প্রচন্ড ঘৃণা করত। তাই তো নিলয়ের উদ্দেশ্য বুঝতে পেরে সব সম্পর্ক শেষ করে চলে এসেছে তনয়া। তনয়ের বিয়ে হচ্ছে আয়াতের সাথে। তনয়ের পরিবারের সবাই আয়াতকে ভীষণ পছন্দ করে। আয়াত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বিয়ের আগে আয়াত তনয়ের সাথে 2-3 বার দেখাও করে। আয়াতের কথা বলার ধরন, ব্যবহার, সৌহার্দ্যপূর্ণতা, গুরুজনদের সম্মান করা, এসব বিষয়গুলো তনয়ের খুব ভালো লেগেছে। তনয়া আয়াতকে নিলয়ের বিষয়ে সব খুলে বলেছে। আয়াত তখন বলেছে, দেখুন তনয়া, প্রত্যেকেরই একটা অতীত থাকে। আমাদের উচিত বর্তমান নিয়ে ভাবা। অতীতটাকে অতীতেই রেখে দেওয়া বেটার। আয়াতের ছোট ছোট বিষয়গুলো তনয়ের কাছে বেশ ভালো লাগতে শুরু করে। তারপর সব দিকে বিবেচনা করে আয়াতকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর আজ ওদের গায়ে হলুদের অনুষ্ঠান। তনয়া খুশি হবার চেষ্টা করছে, তারপরও খুশি হতে পারছে না। মনের মাঝে কোথাও যেন একটা খুঁতখুত করছে, মনে হচ্ছে কিছু খারাপ হবে, ভীষণ খারাপ। তনয়াকে হলুদের সাজে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আয়াতের বাড়ি থেকে তনয়ের জন্য হলুদের তত্ত্ব আসে। তনয়াকে বসিয়ে সামনে বসে সবাই নাচ গান আনন্দ করছে। একটা ছোট বাচ্চা তনয়ের কাছে এসে তনয়াকে হাতে ছোট্ট একটা চিরকুট দিয়ে বলল, নিত্যি আন্টি, এটা তোমাকে দিতে বলেতে। বাবু, এটা তোমার কে দিল? ওই দে আঙ্কেল। আলে, আঙ্কেলটা গেল তো তাই। ঠিক আছে বাবু, আর খুঁজতে হবে না, তুমি তোমার মায়ের কাছে যাও। তনয়া চিরকুট খুলে পড়ার পর ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। চিরকুটে হাতের লেখা ছিল না, টাইপ করা ছিল, তনয়া, তুমি বিয়ে করছো, কংগ্রাচুলেশন। আর আমায় দাওয়াতও দিলে না, দ্যাটস নট ফেয়ার। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। ভয় পেও না, আমি তোমার বিয়ে ভাঙবো না, কিন্তু হ্যাঁ, তিলে তিলে তোমায় কষ্ট দেব। আমার এত বড় ক্ষতি করলে আর আমি তোমায় শাস্তি দিব না, তা কি হয় বলো? এই না না, আমাকে একদম নিলয় ভাববে না। নিলয়ের এবং তোমার ধরা চাওয়ার বাইরের লোক আমি। তবে হ্যাঁ, নিলয়ের মতো লম্পটকে বিয়ে করনি বলে আমি ভীষণ খুশি। আর হ্যাঁ, ভুলে যেও না যেন শাস্তি। রোজ তোমায় শাস্তি পেতে হবে, রোজ, কারণ এটা আমার প্রতিশোধ। বাই, ভালো থেকো। উইশ ইউ মেনি মেনি হ্যাপি ম্যারেজ অফ লাইফ। এটি প্রতিশোধ সহ সরি, তোমায় ঘৃণা করে। চিঠিটা নিয়ে তনয়া এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। তনয়ার ভীষণ ভয় করছে। এমনিতেই সকাল থেকে মনটা কেমন যেন করছে। তারপর আবার এসব। চিঠিটা পড়ে তো বোঝা গেল এটা নিলয় না, কিন্তু তনয়া তবুও শিওর হওয়ার জন্য বাচ্চা মেয়েটাকে আবার ডেকে নিলয়ের একটা ছবি ছিল সেটা দেখিয়ে বলল, বাবু, এই আঙ্কেলটা ছিল? না তো আন্টি। তনয়া টেনশনে কি করবে ঠিকভাবে পাচ্ছিল না। নিলয় সব ছবিগুলো ডিলিট করে ফেললো। সেদিন অনেক আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে তনয়া বারান্দায় বসে চিঠিটার কথা ভাবছে। এর মধ্যে আয়াতের ফোন আসলো। হ্যালো তনয়া, কি করছো? না, তেমন কিছু না। আপনি? একটা পরীকে দেখছি, হলুদ কাপড় পরা, গোলাপের সাজে সজ্জিত একটা হলুদ পরীকে দেখছি। মানে তার ছবি দেখছি। আপনি আমার ছবি কোথায় পেলেন? আমি কি আপনাকে উদ্দেশ্য করে বলেছি? ওহ, দ্যাটস গুড। তারপরে আরো কিছুক্ষণ কথা হলো ওদের মাঝে।
তনয়া একবার ভাবলো চিঠিটার কথা আয়াতকে একবার বলবে, কারণ যার সাথে পুরো লাইফ শেয়ার করবে তার কাছ থেকে কিছু লুকানো ঠিক না। তারপর আবার ভাবলো, থাক, কি দরকার শুধু শুধু ওকে টেনশন দেয়া, বিয়ের পর সব বলে দিব। আজ ওদের বিয়ে ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। তনয়া বিদায় বেলায় কান্না করতে করতে প্রায় অনেক ক্লান্ত হয়ে পড়ল। আয়াত গাড়িতে বসে তনয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তাই আয়াত বলল, এখন এত কান্না করলে বাকি জীবন কি করবে? মানে? মজা করলাম। বধূবরণের সব রীতিনীতি শেষে তনয়াকে আয়াতের রুমে নিয়ে আসা হলো। তনয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আয়াত আসছে না। এদিকে তনয়ার একা বসে থাকতে খুব বিরক্ত লাগছে। কিছুক্ষণ পর আয়াত আসলো। তনয়া সালাম করলো, কিন্তু আয়াত সালামের কোনো প্রত্যুত্তর না দিয়ে সোজা আলমারিটা খুললো। তনয়া কিছুটা বোকা হয়ে গেল। তারপর আবার গিয়ে বিছানায় বসলো। আয়াত আলমারি থেকে কিছু একটা বের করে তাতে কিছু লিখলো, মনে হয় ডায়েরি। তারপর আবার হন হন করে বাইরে চলে গেল। তনয়া ভাবছে, কি লোক রে বাবা, এতদিন তো এমন করেনি, আজ কি হলো? হঠাৎ তনয়ার ফোনটা বেজে উঠলো। দেখলো আয়াত ফোন করেছে। হ্যাঁ বলুন। একটু ছাদে আসবে? আমাদের রুমের ডান পাশ দিয়ে ছাদে ওঠা সিঁড়ি। যদি কেউ দেখে ফেলে? সবাই ঘুমিয়ে পড়েছে। তনয়া ধীর পায়ে ছাদে উঠে ভীষণ অবাক হলো। ছাদটা বেশ সুন্দর করে সাজানো। তনয়া ছাদে উঠতে আয়াত বলে উঠলো, ওয়েলকাম টু হেল তনয়া, আমার প্রতিশোধের জগতে তোমাকে স্বাগতম। আজকে মন ভরে কিছু সময় আনন্দ নিয়ে নাও, কারণ এরপর আর কান্না ছাড়া কিছুই পাবে না। এই সাজ সজ্জা দেখে পুলকিত হয় না তনয়া, কারণ এরপর থেকে তোমার জীবন রংহীন হয়ে যাবে। আমি করে দেব এতটা যা তুমি চিন্তাও করতে পারবে না। ওয়েলকাম টু হেল মিস তনয়া। ওহ সরি মিসেস আয়াত। কি বলছেন এইসব? এত সহজে ভুলে গেলে তনয়া? আর অবশ্য তোমার মতো মেয়ের কাছে এটা বড় কিছু না। আমি তোমাকে ভালোবাসার জন্য বিয়ে করিনি, করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। এখন থেকে প্রতিটা দিন তুমি অসহ্য যন্ত্রণা ভোগ করবে। যে কষ্ট তুমি আমায় দিয়েছ তার 3 গুণ তোমায় ফিরিয়ে দেব। আয়াতের কথাগুলো শুনে তনয়া অবাক হয়ে গেল। তনয়া ভাবছে, কি কষ্ট দিয়েছি আমি ওনাকে? আমি তো ওনাকে আগে কখনো দেখিনি। এঙ্গেজমেন্টের 2 দিন আগে ওনার সাথে দেখা, তারপর এঙ্গেজমেন্টের পর অবশ্য 2 বার দেখা হয়েছিল। আর আমি তো ওনার কাছে আমার বিষয়ে কিছু লুকাইনি, তাহলে কিসের প্রতিশোধ দিচ্ছে উনি? তনয়ার ভাবনার ছেদ পড়লো আয়াতের হাতের টানে। আয়াত তনয়াকে টানতে টানতে রুমে দিয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। তনয়া কপালে ভীষণ আঘাত পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলে। তনয়ার মাথা অনেকটা ফেটে গেছে, রক্ত ঝরছে। আয়াত তাড়াতাড়ি তনয়াকে বিছানায় তুলে রক্ত মুছে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আয়াত একদিকে তনয়ার মাথায় ব্যান্ডেজ করছে, অপরদিকে নিজে কাঁদছে আর বলছে, আমার সাথে এমনটা না করলেও পারতে তনয়া, কেন এমন করলে? নয়তো আজ আমাদের গল্পটা প্রতিশোধের না হয়ে ভালোবাসার হতো। সকালবেলা তনয়ের ঘুম ভাঙলো। মাথাটা খুব ভার লাগছে। তনয়ের মনে হচ্ছে কাল রাতে তনয়া কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু মাথায় হাত দিয়ে বুঝতে পারলো মাথায় ব্যান্ডেজ করা। তার মানে কাল রাতে যা হয়েছে সব সত্যি। তনয়া কারো হৃদয়ের ঠিপ ঠিপ আওয়াজ শুনতে পাচ্ছিল। চোখ মিলে ভালো করে খেয়াল করতেই দেখে ও আয়াতের বুকে শুয়ে আছে, আর আয়াত ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তনয়া আয়াতের মুখের দিকে তাকিয়ে ভাবছে, লোকটার মাথায় কি গন্ডগোল আছে, নাকি নাট বল্টু 2-1টা পড়ে গেছে? আমি ওনাকে কিভাবে কষ্ট দিলাম? আমার বিষয়ে কোনো কিছুই তো ওনার অজানা না, এমনকি নিলয়ের বিষয়েও সবকিছু জানে। তাহলে উনি আমার সাথে এমন কেন করলো? ওহ, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, ঠিক কি করব মাথায় আসছে না। কিন্তু আয়াতের দিকে তাকালে অন্য কিছু ভাবতে ইচ্ছে করে, ওর উপর রাগ করতে ইচ্ছা করে না কেন যেন, ওকে ভালোবাসতে ইচ্ছা করে। মনে হয় ওকে আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু কিভাবে? ছোটবেলা থেকে সব স্মৃতি মনে আছে আমার। কই, আমার স্মৃতির কোথাও তো আয়াত নামে কেউ নাই। তাহলে আয়াত কিসের প্রতিশোধের কথা বলছে?
তনয়ার মনে হলো আয়াতের ঘুম ভাঙবে, তাই চুপচাপ ঘুমের ভান ধরে আয়াতের বুকে শুয়ে রইল। আয়াত চোখ মেলে আলতো করে তনয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তারপর তনয়ার মাথায় একটা চুমু দিল। তনয়া মনে মনে বলছে, ব্যাটা লুচ্চা খান, ঘুমন্ত মেয়ে পেয়ে কিস করা হচ্ছে, নিজে আঘাত দিয়ে আবার নিজেই হাত বুলিয়ে দেওয়া হচ্ছে। তোকে আমি দেখে নিব, তুমি আমার লাইফ হেল করবা তাই না? দেখো আমি তোমার লাইফ তার থেকে 3 গুণ বেশি হেল করব, নয়তো আমার নামও তনয়া না। তনয়া আলতো করে মাথাটা উঠাতেই আয়াত ধপ করে ওকে বুক থেকে ফেলে দিল। তনয়া যেন বোকা হয়ে গেল, নিজেই বুকে নিয়ে আবার নিজেই ফেলে দিল। ও রাগ উঠে গেল, তাই আয়াতকে বলল, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? বেশ করেছি, আমার বুকের মাঝে শুয়েছিলা কেন? একদম বাজে কথা বলবেন না, আমি আপনার ধারে কাছেও যাইনি। কাল রাতে আপনি আমাকে প্রথমে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়েছেন, তারপর আবার আমাকে নিজেই জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। হ্যাঁ ধরেছিলাম, কারণ কাল রাতে তোমার জ্বর এসেছিল, ঠান্ডায় কাঁপছিলে, তাই জড়িয়ে ধরেছিলাম। নয়তো সবাই বলতো আমার কারণে তুমি অসুস্থ হয়েছো। তো আপনার কারণেই তো সব হয়েছে, আপনিই তো আমাকে আঘাত করলেন। বুঝতে পারিনি এতটা ব্যথা পাবে, সরি। হ্যাঁ কি বললেন, জোরে বলুন। এখন কি মাইক দিয়ে বলতে হবে নাকি? আর শোনো, আমি তোমায় এমন কষ্ট দিতে চাই যা তোমার মনকে ক্ষত বিক্ষত করে, তোমার শরীরকে নয়। তোমার শরীরে কখনো আঘাত দিব না, কারণ তোমার মনে আমি একটু একটু করে আঘাত দিব। সেটা সহ্য করার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। ঠিক যতটা কষ্ট তুমি আমার মনকে দিয়েছ, ততটা আমি তোমার মনকে দেব। ওয়েলকাম টু হেল। এটা বলে আয়াত ওখান থেকে চলে গেল। তনয়া বোকার মতো চেয়ে রইল, তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আয়াত নাস্তা নিয়ে রুমে ঢুকছে। তারপর তনয়াকে বলল, জলদি এগুলো খেয়ে নাও। আদিক্ষতা দেখলে বাঁচি না, ঢং যত সব। খাবো না। বললেই হলো খাবে না? বললাম না তোমার মনে কষ্ট দিব, শরীরে না। তাই খেয়ে দিয়ে সুস্থ হও তাড়াতাড়ি। বললাম তো খাবো না। চুপ, একদম চুপ। বলে একটা ধমক দিল। তারপর জোর করে তনয়াকে বসালো, বসিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। আয়াতের ধমক শুনে তনয়া বাচ্চা মেয়ের মতো চুপচাপ খেতে নিল। তারপর আয়াত তনয়ার ব্যান্ডেজটা খুলে আবার ফার্স্ট এড করে দিল। খাবার খাওয়ার পর তনয়া নিচে গেল। বাহ, আয়াতের ঘরটা খুব সুন্দর। আয়াতের মাকে গিয়ে সালাম করলো। এ কি তনয়া, তোমার কপালে কি হয়েছে? ও ও ও- ও মা, কাল রাতে ওয়াশরুমে পা পিছলে মাথায় একটু লেগেছে, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। দেখে শুনে চলবি তো মা। ও সেই জন্যই বুঝি আয়াত তোমার খাবার রুমে নিয়ে গেছিল। হ্যাঁ মা, এখন বলুন কি করতে হবে? কিছু করতে হবে না, তুই চুপচাপ বস। না মা, কিছু তো করি। ঠিক আছে, আয়াতের বাবাকে এই চাটা দিয়ায়। তনয়া চা নিয়ে গিয়ে দেখে ওর শ্বশুর কোরআন তেলাওয়াত করছে। বাবা আপনার চা। বসো, এইটুকু কাজ শেষ হয়নি। আপনি বসে বসে চা খান, আমি অজু করে তেলাওয়াত করি, আর আপনি শুনুন। তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? বাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, পড়ো। আচ্ছা বাবা। তারপর তনয়া তেলাওয়াত শুরু করলো। তনয়ার শ্বশুরি ননদ ও পাশে বসলো। আয়াত দরজার ধারে দাঁড়িয়ে তনয়ার কোরআন তেলাওয়াত শুনছে আর মনে মনে ভাবছে যে মেয়েটা এত সুন্দর তেলাওয়াত করতে পারে, সে অমন জঘন্য কাজ কিভাবে করলো। বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু তাহলে আমার চোখ কি ভুল দেখেছে, নাকি আমার কান ভুল শুনেছে? না, ওর মায়ায় আমি আর নিজেকে জড়াতে চাই না। ওকে আমি শুধু ঘৃণা করি। ওকে বিয়ে করার উদ্দেশ্য শুধু প্রতিশোধ দেয়া। দুপুরের খাবার খেয়ে তনয়া রুমে গিয়ে দেখে আয়াত রুমে নেই, তাই এদিক ওদিক তাকিয়ে আয়াতের আলমারিটা খুললো। ভাবলো হয়তো আয়াতের সম্পর্কে কিছু জানতে পারবে, কিন্তু আলমারির মধ্যে কিছু জিনিস দেখে তনয়ার বুক কেঁপে উঠলো। তনয়ার জিনিসগুলো দেখে ওর চোখ থেকে বিন্দু বিন্দু জল ঝরছে, আর ভাবছে এগুলোর কাছে কিভাবে এলো। কে আয়াত? কি সম্পর্ক ওর আমার সাথে নাকি তার সাথে? তাহলে এই জিনিসগুলো ওর কাছে কিভাবে এলো? নাকি সবটা আমার মনের ভুল? মাথায় ঢুকছে না কিছু।
তারপর জামা কাপড়ের মধ্যে একটা নীল রঙের ডায়েরি পেয়েছে। সেটা পড়তে যাবে, অমনি ছোঁ মেরে আয়াত তনয়ের হাত থেকে ডায়েরিটা নিয়ে বলল, আমার জিনিসে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তোমায়? কে আপনি আর কে সে? তার সাথে কি সম্পর্ক আপনার? আর আমার উপরই বা কিসের প্রতিশোধ নিচ্ছেন? আয়াত তনয়ের দিকে রাগী চোখে তাকিয়ে জাস্ট শাট আপ বলে তনয়কে চর মারার জন্য হাত উঠালো, কিন্তু চর মারলো না। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দেয়ালের উপর সজোরে একটা ঘুষি মারলো আর বলল, এই প্রশ্নের উত্তর জানার মতো অধিকার তুমি হারিয়ে ফেলেছ। তোমার মতো মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আয়াতের কথা শুনে তনয়ের ভীষণ কষ্ট লাগলো, তাই রাগ করে বলল, ও তাহলে আমাকে বিয়ে করতে আপনার রুচিতে বাঁধেনি? আয়াত তনয়কে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলল, বললাম না প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। তারপর রাগ করে সেখান থেকে চলে গেল। তনয়া খুব কান্না করছে, ভীষণ কান্না, আর ভাবছে কি হচ্ছে আমার সাথে, কি করেছি আমি ওর সাথে। প্রায় সন্ধ্যার আগে আয়াত রুমে এসে বলল, তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কোথায়? আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা পার্টি দিচ্ছে সেখানে। আমি যাব না। আমাকে সিনক্রেট করো না, তুমি জানো তোমাকে না নিয়ে আমি যাব না। সো তৈরি হয়ে নাও, আর হ্যাঁ শাড়ি পরবে। তনয়া রাগ করে শাড়ি না পরে একটা সিম্পল থ্রি পিস পরে বের হয়। তোমাকে না বললাম শাড়ি পরতে? আপনার কথা মানতে আমি বাধ্য নই। তুমি নিজে শাড়ি পরবে নাকি আমি পরিয়ে দেব? আমি পারলে কিন্তু ব্লাউজ পেটিকোটও আমিই পরিয়ে দেব। সো এই না না, আমি নিজেই পড়ছি। তনয় মনে মনে বলছে একে বিশ্বাস নেই, তাই শাড়ি পরেই পার্টিতে গেল। পার্টি থেকে কাঁদতে কাঁদতে তনয়া ফিরল আর আয়াতকে বলল, আমি জানি না আমি কি অন্যায় করেছি আপনার সাথে, কিন্তু আপনি আজ এতগুলো লোকের মাঝে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। নিজের স্ত্রীকে যে অন্য লোকের সামনে অপমান করে, সে ঠিক কোন ধরনের মানুষ তা বোঝাই যাচ্ছে। তনয়ের কথা শুনে আয়াত হতবাক হয়ে গেল, কারণ আয়াত সত্যিই জানতো না যে আজ পার্টিতে এমন কিছু হবে। আয়াত আর তনয়া একসাথে পার্টিতে গেল। পার্টির মধ্যমণি হয়েছিল তনয়া। আয়াত সবার সাথে তনয়ার পরিচয় করিয়ে দিল। সবাই তনয়ার খুব প্রশংসা করছে, কারণ তনয়া দেখতে যেমন সুন্দর তেমনি তার আচার ব্যবহার মার্জিত। আয়াত ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছিল, তখন তনয়া দুটো মেয়ের সাথে কথা বলছিল। আয়াতের এক বন্ধু নাম ফাহাদ। ফাহাদকে দেখে তনয়ার মোটেও সুবিধা মনে হয়নি, কারণ ফাহাদ বারবার বিচ্ছিরি নজরে তনয়ের দিকে তাকাচ্ছিল। তনয়ের খুব অস্বস্তি বোধ হচ্ছিল। তনয়া এমনিতেও এসব পার্টি করা আড্ডা দেওয়া তেমন পছন্দ করে না, তাই চুপচাপ এক জায়গায় বসে রইল। ফাহাদ এসে তনয়ের অনেকটা কাছে বসলো। তনয়া কিছুটা সরে যাওয়ার ফাহাদ আরো তনয়ের কাছে ঘেসে বসলো। তনয়া খুব বিরক্ত লাগছিল, তাই উঠে যাবে এমন সময় ফাহাদ বলল, ভাবি আপনি আয়াতের উপর খুশি তো? মানে? বুঝেও না বুঝার ভান কেন করছেন ভাবি? মানে আয়াত আপনাকে খুশিতে রাখছে তো? জাস্ট শাট আপ, বাজে কথা একদম বলবেন না। আরে ভাবি এত রাগ করছেন কেন? এমন ভাব করছেন যেন আপনি কত সতী। বিয়ের আগে যে আপনার বয়ফ্রেন্ড ছিল তা তো আমরা জানি, আর তার সাথে যে আপনি কিছুই করেননি তাকে আমি বিশ্বাস করতে হবে? তার থেকে চলুন মিলেমিশে এনজয় করি। তনয়ের ভীষণ রাগ উঠে গেল। ঠাস করে ফাহাদকে একটা চড় দিয়ে বসলো। ওখানে সবাই হতবাক হয়ে গেল। ফাহাদ রাগে চোখে তনয়ের দিকে তাকালো। আয়াত তনয়ের কাছে এসে কি হয়েছে তা জানতে চাইলো। ও কি বলবে? আমিই বলছে, আমি তোর বউ বললাম আমার সাথে একটু ডান্স করতে, অমনি আমাকে একটা চড় মেরে দিল। আর একটা মিথ্যা কথা বললে জুতা পিটা করব, নোংরা লোক কোথাকার। আয়াত, উনি আমার সাথে নোংরামি করতে চেয়েছিল, তাই আমি ওনার নোংরামির প্রাপ্য জবাব দিয়েছি। ওই বেশি সতী সাজার চেষ্টা করিস না। তোর বিয়ের আগে বয়ফ্রেন্ডের কথা আমরা জানি। আয়াত, তোর বউকে পরীক্ষা করে দেখিস ঠিক আছে কিনা। কে জানে বয়ফ্রেন্ডের সাথে কি না কি করেছে। ফাহাদের কথা শুনে আয়াতের মাথায় রক্ত উঠে গেল। ভীষণ রাগ চেপে গেল। ধুমধাম ফাহাদকে কয়েকটা ঘুষি মারলো। দুজনের হাতাহাতি হতে লাগলো।
সবাই মিলে ওদের ছাড়িয়ে দিল। আয়াত রাগ করে তনয়ার হাত ধরে পার্টি থেকে চলে আসে। সারা পথ তনয়া কান্না করতেছিল। বাড়ি এসেই তনয়া আয়াতকে বলল, আপনি এমন না করলেও পারতেন। মানে কি করেছি আমি? দেখুন, একদম নাটক করবেন না। কি নাটক করলাম? বিয়ের আগে আমার রিলেশনের কথা আপনি আপনার বন্ধুদের বলেছেন, তাই না? আমি কি এমন দোষ করেছি যার কারণে আপনি আমাকে সবার সামনে এভাবে হেনস্থা করলেন? আর মানলাম না হয় আমি অন্যায় করেছি, তাই বলে আপনি এভাবে নিজের স্ত্রীকে এতগুলো লোকের সামনে ছোট করলেন? আপনি ভুলে গেলেন যে আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। একদম চুপ। আমি তোমার পুরনো রিলেশনের কথা কাউকে বলিনি। তাহলে আপনার বন্ধুরা কিভাবে জানলো? সেটা তো আমিও ভাবছি। শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করবেন না। আমি কি তোমাকে ভয় পাই যে তোমার কাছে মিথ্যে কথা বলবো? আমি তোমাকে কষ্ট দিতে চাই ঠিকই, কিন্তু তোমার সম্মান নষ্ট করে না, কারণ আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। আর তুমি সেটা বিশ্বাস করো আর না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আয়াত তনয়াকে টাওয়াল পেঁচিয়ে কোনো মতে রুমে নিয়ে গেল, কিন্তু তনয়া কাপড় পাল্টে দিবে কি দিবে না তা নিয়ে দ্বিধায় ভুগছে। ওর মাকে যে বলবে তারও উপায় নেই, বা হাজারটা প্রশ্ন করবে। শেষে আয়াত নিজের চোখ বন্ধ করে কোনো মতে তনয়ের শাড়িটা পাল্টে দিল। অতিরিক্ত ভেজার কারণে তনয়ের ভীষণ জ্বর আসছে। আয়াত সারা রাত তনয়ের সেবা করলো। মাঝে মাঝে তনয়ের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দিকে তাকালে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করে না, ভালোবাসতে ইচ্ছে করে, খুব ভালো। কিন্তু তোমার দেওয়া আঘাতটা মনে পড়লে তোমাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে ইচ্ছে করে না। তনয়া জ্বরের ঘরে অনেক প্রলাপ করছে। আয়াত ওকে জ্বরের ঘরেই খাবার আর ঔষধ খাইয়ে দিল। শেষ রাতের দিকে তনয়ের জ্বর ছেড়ে গেল। আয়াত তনয়াকে নিজের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙতেই তনয়া নিজেকে আয়াতের বুকে আবিষ্কার করলো। কাল রাতের কথাগুলো হালকা হালকা মনে পড়ছে। ভীষণ অভিমান হচ্ছে আয়াতের উপর, কিন্তু তারপরও কেন জানে আয়াতের বুক থেকে উঠতে ইচ্ছে করছে না। ও চুপচাপ ওর বুকে শুয়ে রইল। কিছুক্ষণ পর আয়াত উঠে আলতো করে তনয়ার মাথায় একটা চুমু দিয়ে আস্তে করে তনয়ার মাথাটা বুক থেকে বালিশে রাখলো। তনয়া তখনও ঘুমের ভান ধরেই রইল। তারপর আয়াত তনয়ার মাথায় হাত বোলাতে বোলাতে তনয়ের নাম ধরে ডাকছে। তনয়া চোখ মেলে বলল, কি সমস্যা? অসুস্থ হলে কি হবে? কথার ঝাঁজ এখনো ধানি লঙ্কার মতো। তা ম্যাডাম, আপনার এখন কেমন লাগছে? মোটামুটি। জানি শরীর দুর্বল লাগছে, বাচ্চামাটা কম করলেই হয়। খেয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আজ আমাদের বউ ভাত, মনে আছে তো? নিজের সর্বনাশের দিনের কথা কেউ কি করে বলে? কি বললা? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আগে পুরোপুরি সুস্থ হও, তারপর বোঝাবো। আমিও দেখে নিব। একটু পর ভূভাতের আয়োজন শুরু হয়ে গেল। সবাই ভীষণ ব্যস্ত। তনয়ের ননদ ওকে সাজাচ্ছে আর ওর সাথে মজা করছে। দুপুরবেলা তনয়দের বাড়ি থেকে লোক আসলো ওদের নিতে। বিকেলবেলা সব অনুষ্ঠান শেষে আয়াত আর তনয়া তনয়দের বাড়ি গেল। আয়াত তনয়দের বাড়ির সবার সাথে বেশ অল্পতেই মিশে গেছে, বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। তনয়া ভাবছে, কি লোক রে বাবা, আমার সাথে বাদরের মতো করে আর সবার সাথে কত আদর করে কথা বলে। আচ্ছা, ওনার কি স্প্রিট পার্সোনালিটি রোগ আছে? একজনের ভিতর অনেক চরিত্র, দেখলেই তো ভয় করে। তনয়া একবার ভাবলো ওর বাবা মাকে আয়াতের বিষয় সব খুলে বলবে, তারপর ভাবলো তাতে তারা খুব কষ্ট পাবে। আগে কিছুদিন দেখি, তারপর বলবো। রাতের বেলা তনয়া আয়াতকে নিজের রুমে নিয়ে গিয়ে বলল, আপনি এ রুমে ঘুমান, আমি অন্য রুমে যাচ্ছি। কেন? এই ঘরে কি জায়গার অভাব আছে? আর তাছাড়া বাড়ির সবাই কি মনে করবে? তাহলে আমি নিচে শুয়ে পড়েছি। দেখো, একদম ঢং করবে না, এটা মুভি না। আর তাছাড়া তোমার জ্বর এখনো ভালো হয়নি, নিচে শুয়ে কি আবার অসুখ বাঁধবে? আমি তোমার কোনো সেবক নই যে বারবার তোমার সেবা করে সুস্থ করব। তাই
চুপচাপ খাটের ওই পাশে শুয়ে পড়ো। আর শোনো, তুমি আমার পাশে শুলে আমি তোমাকে স্পর্শও করব না। কাউকে টাচ করার জন্য তার প্রতি একটা আকর্ষণ অনুভব করতে হয়, আর তোমার মধ্যে এমন কোনো আকর্ষণের ভাব নেই যাতে আমি তোমার প্রতি আকর্ষিত হব। সো চুপচাপ টেনশন ফ্রি হয়ে শুয়ে পড়ো। কথাগুলো তনয়ের গায়ে খুব লাগলো, তাই রাগের চোটে তনয় বলল, কি আমার মাঝে আকর্ষণীয় ভাব নেই? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এই বলে তনয় আয়াতের একদম কাছে গিয়ে আয়াতকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়, আর নিজে আয়াতের বুকের উপর ধপ করে শুয়ে আয়াতের শার্টের কলার ধরে চোখে চোখ রেখে বলে, মিস্টার আয়াত, আমি চাইলে আমার পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে, কিন্তু আমি তা চাই না। আর আপনি আপনার মতো ফ্লিংসের গিট্টুকে আকর্ষণ করার জন্য ইচ্ছা আমার নাই। তারপর আয়াতকে একটা চোখ মেরে উঠে বিছানার অপর পাশে শুয়ে পড়ে। আয়াত হতবাক হয়ে গেল। আয়াত মনে মনে বলছে, কি মেয়েরে বাবা, মনে হলো আমার উপর 880 ভোল্টের বিদ্যুতের খাম্বা পড়েছে, পুরো শরীরে বিদ্যুৎ দৌড়াচ্ছে। তাড়াতাড়ি ঠান্ডা পানি খেয়ে নিজেকে ঠান্ডা করতে হবে। পানি খেয়ে রুমে এসে দেখে তনয়া ঘুমিয়ে পড়েছে। আয়াত গিয়ে তনয়ের পাশে বসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের অছাড়তেই মুচকি হেসে বলল, সত্যি তুমি চাইলে তোমার পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে, কিন্তু আমি তা হতে দেব না। তুমি আমার, শুধুই আমার। পৃথিবীতে তোমাকে ভালোবাসার, ঘৃণা করার, প্রতিশোধ নেওয়ার অধিকার শুধুমাত্র আমার একমাত্র। তোমার চারপাশটা জুড়ে শুধু আমি থাকবো, তোমায় অনেক ভালোবাসবো, তার সাথে অনেক কষ্ট দেব, কারণ যে কষ্ট তুমি আমায় দিয়েছ, তোমাকে তার তীব্রতা, গভীরতা তোমাকেও অনুভব করতে হবে। তারপর তনয়াকে আবার আস্তে করে আয়াত নিজের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আবার তনয়া নিজেকে আয়াতের বুকে পেল, তাই ভাবলো, আজ বেটাকে হাতে নাতে ধরবো, নয়তো বলবে আমি ওর বুকে এসে শুয়েছি। কিছুক্ষণ পর আয়াত আবার তনয়ার মাথায় চুমু খেলো। তখন তনয়া বলে উঠল, ওই মিয়া, আমার মধ্যে নাকি আকর্ষণীয় কিছু নাই? তাহলে রোজ রোজ আমার মাথায় চোরের মতো ইয়ে দেন কেন? লজ্জা করে না? ইয়ে মানে কি? আর তুমি আমার বুকের উপর কেন? একে তো চুরি, তার উপর আবার বাটপারি। আপনি আবার ইয়ে কেন দিলেন? তোমাকে ইয়ে দিতে আমার বইয়েই গেছে। আমি তো ফুল বালিশ ভেবেছিলাম, তোমার থেকে ফুল বালিশটাকে আমার বেশি আকর্ষণীয় লাগে। ঠিক আছে, আমিও দেখে নিব। ওকে, তোমার দেখার অপেক্ষায় থাকবো। পরের দিন বিকেলে আয়াত আর তনয়া আয়াতদের বাড়ি চলে আসে। তার প্রায় কিছুদিন পর আয়াত তনয়কে নিয়ে সিলেট চলে যায়। সেখানে আয়াতের অফিস। আয়াতদের নিজস্ব বড় একটি ফ্ল্যাট আছে, ওরা গিয়ে সেখানেই উঠলো। তনয়া আয়াতের ফ্ল্যাটের মধ্যে ঢুকে হতবাক হয়ে গেল, তাই দৌড়ে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে আরো 3 গুণ বেশি শকড হলো। তনয়া চিৎকার করে বলল, কে আপনি? কি সম্পর্ক আমার সাথে আপনার? তাকে কি আপনি চেনেন? আপনি এগুলো কিভাবে জানলেন? এগুলো তো আপনার জানার কথা না। কে আপনি? এই একটা প্রশ্ন তোমাকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট, যে কে আমি। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি এত তাড়াতাড়ি দেব না। তুমি সারাক্ষণ এটা ভেবে কষ্ট পাবে, কে আমি। তনয়া অঝরে কান্না করছে। আয়াত কিছুক্ষণ তনয়ের দিকে তাকিয়ে থেকে রুমে চলে গেল, কারণ আয়াত নিজেও নিজের চোখের জল আটকাতে পারছে না। তাই তনয়ের কাছ থেকে দূরে চলে আসলো। রুমে এসে বারবার নিজের চোখের নোনা তরলগুলোকে মোছার বৃথা চেষ্টা করছে আর বলছে, যাকে এত ভালোবাসি তাকে নিজেই কাঁদাচ্ছি। মাঝে মাঝে মনে হয় ওকে সব সত্যি কথা বলে দিই, কিন্তু পরক্ষণেই ওর দেওয়া কষ্টগুলো মনে পড়ে, আর ওর উপর থেকে ভালোবাসার পরিবর্তে রাগ এসে পড়ে। মায়া বারান্দায় দাঁড়িয়ে কান্না করছে আর ভাবছে, এই ঘরটার প্রত্যেকটা কোণা আমার চেনা। এই ঘরটা যে সাজিয়েছে সে আমার স্বপ্নগুলো জানে। ঘরের প্রত্যেকটি কোণা আমার মনের মতো করে সাজানো। এমনকি বারান্দার ফুল গাছগুলো আমার পছন্দের। গাছ সাজানোর ধরনগুলো পর্যন্ত আমার বলা। কিন্তু
এই কথাগুলো আমি শুধুমাত্র একজনকে বলেছিলাম, কিন্তু সে তো আয়াত নয়। 1 বছর 3 মাস 6 দিন আগে আমি কথাগুলো তাকে বলেছিলাম, কিন্তু সে তো আয়াত নয়। কিন্তু সে আয়াতকে চেনে নাকি আয়াত তাকে চেনে? কি করে সম্ভব? কি করে কেউ অন্য একজনের স্বপ্নগুলোকে এভাবে কপি করতে পারে? সে অবশ্য আমায় বলেছিল, আমার ঘর আমি তোমার মনের মতো করে সাজাবো। তনয়া নিজের চোখের জলটা মুছতে মুছতে বলল, না, আমাকে আরো শক্ত হতে হবে, নিজের উপর আস্থা রাখতে হবে। আয়াতকে তা যেভাবেই হোক জানতে হবে, আর আয়াতের সাথে তার কি সম্পর্ক সেটা জানতে হবে। তার আগে আমার নিলয়ের সাথে কথা বলতে হবে, কারণ ওই পারবে আমার সঠিক সত্য জানাতে। এসব ভাবছে এর মধ্যে আয়াত তনয়াকে ডাক দিল। তনয়া, খাবে এসো। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। এটা কি তনয়া, খাবার নিয়ে জেদটা তোমার এখনো আছে? কি বললেন? ওই কিছু না, খেতে বসো। সালেহা আন্টি ওদের বাসায় কাজ করে, খাবার নিয়ে এসো। আয়াত তনয়াকে খাবার তুলে দিচ্ছে। ওনাকে মানসিক ডাক্তার দেখানো উচিত। এই রাগ, এই ভালোবাসা, কনফিউজিং পার্সোনালিটিস। হা করো। আমার হাত আছে। বলে নিজেই তুলে খাওয়া ধরলো। আয়াত উসকে হাসি দিয়ে খেতে বসলো। কিছুটা খাবার পর তনয়া প্রচন্ড হাঁচি কাশি শুরু হলো। আয়াত তনয়ার পিঠে মালিশ দিয়ে পানি খাওয়াচ্ছে, কিন্তু হাঁচি কমছেই না। হঠাৎ আয়াত সালেহাকে ডাক দিল, আন্টি, আন্টি। হ্যাঁ আয়াত বাবা। আজকের খাবারে কি মাশরুম আছে? হ্যাঁ। আন্টি, আপনি আগে বলবেন না, তনয়ার মাশরুমে অনেক অ্যালার্জি। আয়াত তাড়াতাড়ি রুমে গিয়ে কিছু ঔষধ এনে তনয়াকে খাইয়ে দিল। তার কিছুক্ষণ পর তনয়া একটু সুস্থ হলো। আয়াত সালেহা আন্টিকে বলল, আন্টি, আজ থেকে ঘরে মাশরুম, হাঁসের ডিম, সিম, বেগুন, আখরোট এসব জিনিস রান্না করবে না বা কিনেও আনবেন না, কারণ এগুলোতে তনয়ার অ্যালার্জি আছে। আর হ্যাঁ, বাড়িতে বেলি ফুলও কখনো আনবেন না, তনয়ার বেলি ফুলেও অ্যালার্জি আছে। ঠিক আছে বাবা। তনয়া বিস্ময়ের চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, আপনি কি করে জানলেন আমার এসবে অ্যালার্জি আছে? আয়াত তনয়ার প্রশ্ন শুনে থমকে যায়। তারপরও তুতলিয়ে বলল, তোমার মায়ের কাছ থেকে জেনেছি। তনয়া আর কোনো কথা বলল না, কারণ তনয়া জানে ওর মা এগুলো আয়াতকে বলেনি, আর আয়াতের কাছে উত্তর জানতে চেয়েও কোনো লাভ নেই। তাই ঠিক করলো ওর মাকে ফোন করে কনফার্ম হবে। খাবার শেষে আয়াত তনয়াকে বলল, আমি কিছু কাজে বাইরে যাচ্ছি, তুমি রেস্ট নাও। আয়াত বাইরে যেতেই তনয়া ওর মাকে ফোন করে, জানতে চায় আয়াত তার কাছ থেকে তনয়া অ্যালার্জির বিষয়ে কিছু জানতে চেয়েছে কিনা। কিন্তু অবাক বিষয়, তনয়ের মা আয়াতের সাথে এসব বিষয়ে কোনো কথাই বলেনি। তনয়ের সন্দেহ আস্তে আস্তে সত্যি হতে থাকে। আর কিছু জানার জন্য তনয়া সালেহা আন্টির কাছে যায়। শুনেছে আন্টি নাকি আয়াতদের বাসায় অনেক বছর ধরে আছে। আন্টি, আপনার কাছে কিছু জানতে চাইবো, রাগ করবেন না তো? মেয়ের কথা শোনো, কি বলবা বলো। আন্টি, আয়াত এইখানে কতদিন ধরে থাকে? তা প্রায় 1 বছর 3 মাস হবে। কি? ও আচ্ছা, এখানে একাই থাকতো? মানে কোনো বন্ধু বান্ধব? আরে না, মাঝে মাঝে আয়াত বাবার এক বন্ধু আসতো, নাম রাহাত। সে তার খুব কাছের বন্ধু। আয়াত বাবা এ বাড়িতে কোনো বন্ধু আনতো না, বলতো এটা একটা রাজকুমারীর জন্য সাজাচ্ছি, বন্ধুদের এনে এই সৌন্দর্য নষ্ট করব না। রাজকুমারী কে? জানি না মা। জানো, আয়াত বাবা বছর খানেক আগে 2 বার আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর অশেষ দয়া, তিনি তার কোনো ক্ষতি করেননি। আত্মহত্যার কথা শুনে তনয়ার বুকটা কেঁপে উঠল। কেন? কি হয়েছিল? তেমন কিছু জানি না রে মা, তবে মনে হয় কোনো মেয়ের কারণে। বাদ দে তো সব পুরনো কথা।
জানো তুমি খুব ভাগ্যবতী একটা মেয়ে। ঠিক কতটা ভাগ্যবতী হলে আয়াতের মতো স্বামী পাও তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আয়াত বাবা ভীষণ ভালো, মেয়েদের খুব সম্মান করে, তবে তার মনের মধ্যে কোনো চাপা কষ্ট আছে যেটা কাউকে বলতে পারছে না। তুমি তার একটু খেয়াল রেখো। এই বলে সালেহা সেখান থেকে চলে গেল। তনয়া গভীর ভাবনায় পড়ে গেল। কিছু কিছু জিনিস মেলাতে পারছে না, কেমন যেন সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আচ্ছা, কে সেই মেয়ে যার কারণে আয়াত সুইসাইড করতে গিয়েছিল? সেই মেয়ের সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? না, আমি তো 1 বছর আগে আয়াতকে চিনতাম না। মাত্র 1.5 মাস যাবৎ আয়াতকে চিনি আমি। তবে আয়াতের ব্যবহার, কথা বলার ধরন আমার এত পরিচিত লাগে কেন? আর আয়াতে বা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? আর ও বারবার কিসের প্রতিশোধের কথা বলে? ওর যদি সেই মেয়ের কারণে মেয়েদের উপর রাগ থাকতো, তাহলে ও আমায় এভাবে কেন কষ্ট দিত না? তাহলে কষ্ট দেবার ধরনটা অন্যরকম হতো, কিন্তু রাগটা শুধু আমার উপর। ঠিক আমার উপর না, আমার মনের উপর। উফ, আর ভাবতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। কিছুক্ষণ পর আয়াত আসলো। দুজন মিলে ঘরের সবকিছু গুছিয়ে রাতে খাবার খেয়ে তনয়া আয়াতকে বলল, দেখুন, বেডরুম দুটো, একটা আপনি একটা আমি। খবরদার আমার বেডরুমের চারপাশেও আসবেন না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। এই বলে তনয়া অন্য রুমে চলে গেল। আয়াত ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর পিছু পিছু গেল। আপনাকে এখানে আসতে নিষেধ করেছি না? আমার বউ যেখানে আমি তো সেখানেই থাকবো। বাজে কথা বন্ধ করুন, চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে, কিন্তু এই রুমে আমার একটা জিনিস আছে, সেটা নিয়েই চলে যাব। তাড়াতাড়ি নিয়ে বিদায় হন, খুব ঘুম পাচ্ছে আমার। আয়াত তনয়াকে কোলে তুলে নিল। কি করছেন কি? আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি। ছাড়ুন বলছি, ছাড়ুন। বেশি কথা বললে এতদিন যেটা করিনি সেটা জোর করে আদায় করে নেব। মানে? চুপচাপ আমার বুকে ঘুমিয়ে থাকবে, তাহলে তোমাকে কিচ্ছু করবে না, প্রমিস। আর ওঠার চেষ্টা করলে উল্টোপাল্টা কিছু করে দেব, তখন আবার বলো না আমি তোমার সাথে জোর করেছি। তনয়া আর কথা বলল না, আয়াতের বুকে চুপচাপ শুয়ে শুয়ে ভাবছে, লোকটা এরকম কেন? আমার এত যত্ন করেন, অথচ আমাকে সব থেকে বেশি কষ্টটাই উনিই দেন। ওনাকে ভয় করে, কিন্তু ওনার বুকেই আমি সব থেকে বেশি শান্তি খুঁজে পাই। মাথাটা উঠিয়ে দেখে আয়াত ঘুমিয়ে পড়েছে। অপলক দৃষ্টিতে আয়াতের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে তারপর আলতো আয়াতের ঠোঁটে নিচের ঠোঁটটা ঝুঁকিয়ে চুপচাপ আয়াতের বুকে ঘুমিয়ে পড়ে। হয়তো আয়াত টের পেয়েছে, হয়তো না। সকালে উঠে আয়াত অফিস চলে যায়। তনয়া টুকিটাকি কাজ সেরে নেয়। তারপর ফোনের ব্ল্যাক লিস্টে থাকা নিলয়ের নাম্বারটাতে আনব্লক করে নিলয়কে ফোন দেয়। হ্যালো নিলয়। হাই সুইটহার্ট, ম্যারিড লাইফ কেমন কাটছে? জাস্ট শাট আপ, আমার তোমার কাছ থেকে কিছু কথা জানার ছিল। ও রিয়েলি? বলেন ম্যাডাম। তুমি ঠিক কতদিন সিলেট থেকেছো? কেন, 6 না 1 বছর? এমনিতেই। তুমি আমার হাজবেন্ড মানে আয়াতকে চেনো? শোনা, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। প্লিজ নিলয়, আমার জানাটা খুব প্রয়োজন। সরি ডিয়ার, তোমার অনুরোধ রাখতে আমি পারবো না। তবে হ্যাঁ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জাস্ট শাট আপ। তনয়া রাগ করে ফোন কেটে দিল। ভীষণ রাগ হচ্ছে নিলয়ের উপর, তার থেকেও বেশি নিজের উপর। কারণ ও নিলয়ের মতো একটা লম্পটকে ভালোবেসেছিল। সেদিন তনয়া আয়াতের রুমটা ভালো করে চেক করলো, কিন্তু কিছুই পেল না। কিন্তু আয়াতের আলমারিটা লক ছিল, যেটা দেখতে পারেনি, কারণ চাবি আয়াতের কাছে। আজ আয়াতের দুটো বন্ধু আয়াতের বাসায় আসবে তনয়াকে দেখতে। তারা বিয়েতে যেতে পারেনি, তাই এখানে আসবে, দুপুরে খাবে। দুজন লোক আসলো, তার মধ্যে একজনকে দেখে তনয়া হতবাক হয়ে গেল। তনয়া,
এরা আমার খুব কাছের বন্ধু, আসিফ আর রাহাত। রাহাত আর কেউ নয়, নিলয়। তনয় ভাবছে তার মানে নিলয়ের আসল নাম রাহাত, আর আয়াত আর নিলয় একে অপরকে চেনে। তনয়ের মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই অনেকটা হতভম্ব হলো, কিন্তু একজন ঠোঁটের কোণায় নোংরা একটা হাসি দিল, আর সে হলো রাহাত। আয়াত তাড়াতাড়ি তনয়কে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ওর বন্ধুরা সামনের রুমে চলে গেল। আয়াত কিছুটা পানি তনয়ের মুখে ছিটিয়ে দিল। তনয়ের জ্ঞান ফিরতেই ধরফর করে উঠে বসলো। রিল্যাক্স তনয়া, কি হয়েছে তোমার? এমন পড়ে গেলে কেন? তনয়া আয়াতের কথার কোনো উত্তর না দিয়ে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, কারণ এই প্রথমবার তনয়া নিজে থেকে ওকে জড়িয়ে ধরল। আয়াত তনয়ার মাথায় হাত বুলাতে বুলাতে, কি হয়েছে তনয়া? ভয় পাচ্ছ কেন বলো? তনয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ভাবছে, রাহাতে যে নিলয় সেটা কি আয়াত জানে? আয়াতকে বলবো যে রাহাতি নিলয়, নাকি আয়াত আর নিলয় একে অপরের সাথে জড়িত? কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব কিছু মাথায় আসছে না। না, আগে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, তারপর আয়াতকে বলবো। তনয়া, তনয়া, কি ভাবছো? কি হলো? কিছু না, সকাল থেকে কিছু খাইনি তো, তাই মনে হয় মাথাটা একটু ঘুরে গেছিল। তনয়া, তোমাকে কতবার বলেছি যে নিজের খেয়াল রাখবা, সবসময় বাচ্চামো ভালো না। চলো তোমাদের খাবার দেই। তোমার যেতে হবে না, তুমি রেস্ট করো, আমি আর আন্টি সব সামলে নেব। কিন্তু আয়াত। তনয়া ঠোঁটে হাত দিয়ে, শ্শ্, আর কোনো কথা না, চুপচাপ বিশ্রাম নাও, আমি দেখছি ওদিকে কি হচ্ছে। আয়াত চলে গেল। তনয়া গভীর চিন্তায় পড়ে গেল। আয়াত আমার বিষয়ে এত কিছু জানে কিভাবে? তাহলে কি নিলয় মানে রাহাত বলেছে? না, যদি রাহাত আয়াতকে আমার বিষয়ে বলে, তাহলে আয়াত জেনে শুনে নিজের বন্ধুর গার্লফ্রেন্ডকে কেন বিয়ে করবে? আর আয়াতের সাথে আমার শত্রুতাই বা কি যে ও বারবার প্রতিশোধের কথা তোলে? না, এর ভিতরে হয় কোনো চক্রান্ত আছে, না হয় কোনো ধোঁকা। কিন্তু কে কাকে ধোঁকা দিচ্ছে? আয়াত আমাকে আর নিলয়কে ধোঁকা দিচ্ছে, নাকি নিলয় আমাকে আর আয়াতকে, নাকি নিয়তি আমাদের তিনজনকে নিয়ে খেলছে? সব জানতে হবে আমায়, সব। কিছুক্ষণ পর আয়াত খাবার নিয়ে রুমে ঢুকলো। নাও, খেয়ে নাও। আপনি খেয়েছেন? আগে তুমি খাও। বলে আয়াত তনয়াকে খাইয়ে দিচ্ছে। তনয়া আয়াতের দিকে তাকিয়ে ভাবছে, না, আয়াত কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। ওর চোখ দুটো পবিত্রতায় ভরা। ও আমাকে বলে প্রতিশোধ নিতে বিয়ে করেছে, অথচ এখনো পর্যন্ত আমার উপর কোনো অধিকার খাটায়নি। ও যদি নিলয়কে ধোঁকা দিত, তাহলে ওর চোখে অনুশোচনা থাকতো, আর ও নিলয়কে মানে রাহাতকে এভাবে বাসায় ডেকে আনতে পারতো না। তাহলে কি নিলয় হতে পারে? কারণ ওর চোখে সবসময় নোংরামি ভরা থাকে। কিন্তু ও কেন জেনে শুনে আয়াতের সাথে আমার বিয়ে হতে দিল? কিন্তু আয়াত আমার বিষয়ে যেসব কথা জানে তা কেবল নিলয়ের জানার কথা, কারণ নিলয় ছাড়া এই কথাগুলো আমি কাউকে বলিনি। এই ঘরের বারান্দা সবকিছু সাজানোর স্টাইল আমি নিলয়কে বলেছিলাম, কিন্তু নিলয় জেনে শুনে নিজের ভালোবাসা বন্ধুর হাতে কেন তুলে দিবে? তনয়া, কোথায় হারিয়ে গেলে? কি হলো, খাও। তনয়া কিছুটা খাবার আয়াতের মুখে তুলে দিল। আমার প্রতি যতই ভালোবাসা দেখাও, তাতে আমি আমার প্রতিশোধের কথা বলবো না। জানি, যান খেয়ে নিন। সেদিনের মতো ওর বন্ধুরা খেয়ে কিছুক্ষণ টুকিটাকি কথা বলে চলে গেল। কথা বলার মাঝে রাহাত বারবার তনয়ের দিকে তাকাচ্ছিল। তনয়ের ভীষণ অস্বস্তি লাগতেছিল। কয়েকদিন পর আয়াত আর তনয়ের সম্পর্কটা একরকমই। তনয়া অনেক কিছু জানার চেষ্টা করেও জানতে পারেনি। শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্না করলো।
এরপর একদিন আয়াত অফিস থেকে ফোন করে তনয়াকে বলে যে ওর একটা ফাইল ভুলে রেখে এসেছে আয়াতের আলমারিতে, সেটা যেন পিয়নের কাছে দিয়ে দেয়। তনয়া ফাইল খুঁজতে গিয়ে মাঝারি সাইজের একটা বক্স আয়াতের কাপড়ের মধ্যে লুকানো পায়। তনয়া ফাইলটা পিয়নকে দিয়ে বাক্সটা খোলার চেষ্টা করে, কিন্তু লক করা। তনয়ার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। ও ওর মাথার ক্লিপ দিয়ে অনেক কষ্টে বাক্সটা খোলে, কিন্তু বক্সের ভেতরে যা দেখলো তাতে ওর জ্ঞান হারাবার মতো অবস্থা। তনয়া বাক্সের ভেতর কিছু জিনিস আর যত্ন করে রাখা কিছু চিঠি পেল। তনয়া ভাবছে, এগুলো আয়াত কোথা থেকে পেল? এগুলো তো আমি নিলয়কে দিয়েছিলাম। নিলয় এই বিষয়ে সব জানে, তাহলে নিলয় এগুলো আয়াতকে কেন দিল? আর আয়াতে বা এগুলো এত যত্ন করে কেন রেখেছে? জিনিসগুলো দেখে তনয়া হারিয়ে গেল তার 1.5 বছর আগের ঘটনায়। 1.5 বছর আগে তনয়া তখন অনার্স 3য় বর্ষের মাঝামাঝি সময়ে পড়ে। ফেসবুকে টুকিটাকি লেখা, পরিবার আর লেখাপড়া নিয়েই ওর জগৎ। একদিন একজন কুরিয়ার বয় এসে তনয়ার কাছে একটা র্যাপিং পেপারে মোড়ানো একটি খাম দিয়ে বলল তনয়া ম্যামের জন্য। তনয়া কৌতূহল বশত রুমে এসে উপরের র্যাপিং পেপার খুলে দেখে ভেতরে খুব সুন্দর একটি খাম। খামটি দেখেই বোঝা যায় যে কেউ খুব যত্ন করে খামটি বানিয়েছে। তনয়া খামটি খুলে ভেতরে একটি নীল কাগজ আর তাতে কিছু লেখা। তনয়া পড়তে শুরু করলো। তনয়া, আমি জানি তুমি এখন অনেক বিষয়ে আছো, আর থাকবেই বা না কেন। এই যুগে কাউকে চিঠি দেওয়াটা সত্যি বিস্ময়ের বিষয়। কিন্তু জানো তনয়া, চিঠিতে ভালোবাসার যে গভীরতা প্রকাশ পায় তা অন্য কোনো কিছুতে প্রকাশ পায় না। জানি তুমি এখন মিষ্টি করে হাসছ। ও ওয়েট তনয়া, এইভাবে প্লিজ হেসো না, আমি পাগল হয়ে যাব। এই তুমি এখন খুব জোরে জোরে হাসছো, কিন্তু এটা কিন্তু ঠিক না। তনয়া চিঠিটা পড়ছে আর সত্যিই হাসছে। এখন মূল কথায় আসি। তনয়া, আমি তোমার কথার মায়ে পড়েছি, তোমার হাসি মায়ে পড়েছি, তোমার চোখের চশমার মায়ে পড়েছি, আর তোমার শব্দের জালের মায়ে পড়েছি, মানে তোমার লেখনীর মায়ায়। তুমি যেমন তোমার অক্ষর দিয়ে খেলতে ভালোবাসো, ঠিক তেমন আমিও। এতটা পড়ার পর নিশ্চয়ই ভাবছ আমি কে? সেটা না হয় কিছুদিন পর অজানেই থাকুক। তবে হ্যাঁ, তোমার আইডিতে নিলয় নীল নাম থেকে অনুরোধ পাঠিয়েছি, দয়া করে গ্রহণ করে আমাকে ধন্য করো। তবে হ্যাঁ, তোমার আমি প্রত্যেক মাসে 2টো চিঠি দিব, আর আমি জানি চিঠির উত্তর তুমি দেবে, কারণ তুমিও আমার মতো অ্যানালগ যুগের চিঠি প্রথা পছন্দ করো। এখন ভাবছো আমার ঠিকানাটা কোথায় পাবে? নিচে দেওয়া আছে, কিন্তু এই ঠিকানাতেই তুমি কখনো আমায় পাবে না, তাই খোঁজার বৃথা চেষ্টাও করবে না, শুধু চিঠিটাই দিবে। চলো না আমরা কিছুদিন শব্দের সাথে খেলা করি। আর হ্যাঁ, এখন হাসিটা বন্ধ করো, আমায় পাগল বানানোর কন্ট্যাক্ট নিয়েছো নাকি? ইতি নিলয়। তনয়া চিঠিটা পড়ে হাসছে আর ভাবছে, লোকটা কি পাগল নাকি? যাক, ফোন চেক করে দেখি। এফবিতে নিলয়ের নীল আইডিটা কনফার্ম করার সাথে সাথে মেসেজ আসলো। তা ম্যাডাম, চিঠিটা কেমন লাগলো? খুব বাজে। আচ্ছা, তাহলে মুখ ভর্তি তোমার এত হাসি কেন? কিভাবে দেখলেন? মনের আয়নায়। এভাবে টুকটাক কথা হতে থাকে ওদের ভেতর। তনয়া পরের দিন নিলয়কে একটা চিঠি দিল। চিঠিতে লিখেছে, নিলয়, আপনার লেখার আন্দাজ সত্যি অতুলনীয়, তাই উত্তর না দিয়ে পারলাম না। তবে পরিচয়টা দিয়ে আমাকে বাধিত করবেন। আর মনে হয় আপনি আমাকে চেনেন, কিন্তু আমাকেও চেনার সুযোগ দিন। ইতি তনয়া। নিলয়ের উত্তর, তনয়া, পরিচয় দিব, কিন্তু ধীরে ধীরে। আর তোমার সাথে ঠিক 6 মাস পর দেখা করব। একটা গিফট পাঠালাম, গ্রহণ করে এই অধমকে ধন্য করো। ইতি নিলয়। একটা ছোট হার্ট শেপ লাভ দেয়া ছিল গিফট বক্সের ভেতর। এভাবে ওদের মাঝে মেসেজে অনেক কথা হতে থাকে, আর প্রত্যেক মাসে 2টো চিঠির আদান প্রদান হয়। নিজেদের পছন্দ অপছন্দ সব একে অপরে জেনে নিল, কিন্তু নিলয় তার পরিচয়টা দিচ্ছিল না। তনয়া নিজের অজান্তেই নিলয়কে ভালোবেসে ফেলে। 6 মাস পর নিলয় তনয়ের সাথে দেখা করতে ওদের শহরে আসে। তনয়ের সাথে নিলয়ের দেখা হয়, কিন্তু হঠাৎ ফোনের রিং বেজে ওঠে।
তনয়া কল্পনায় ছেদ পড়ে। ফোনের দিকে তাকিয়ে দেখে নিলয় ফোন করেছে। হ্যাঁ বলো। হাই সুইটহার্ট, কেমন আছো? জাস্ট শাট আপ। তনয়া, তুমি তো আমায় জানাওনি যে তোমার বিয়ে আমার বন্ধুর সাথে হচ্ছে। আমি কিভাবে জানবো যে আয়াত তোমার বন্ধু? শিট, আমি যদি জানতাম আয়াত তোমাকে বিয়ে করছে তাহলে কখন আয়াতের সাথে তোমার বিয়ে হতে দিতাম না। মানে? আমার উইশ করা জিনিস আমি কিভাবে আমার বন্ধুকে দেই বলো? বাজে নোংরা কথা বন্ধ করো। তোমার সাথে আমার মাত্র 3 বার দেখা হয়েছিল, আমি তোমার হাত পর্যন্ত ধরিনি। সেটাই তো আফসোস, যেটা আমি করতে পারিনি সেটা আয়াত অনায়াসে করেছে। আচ্ছা, আমার মধ্যে কি প্রবলেম ছিল? সমস্যা তোমার মানসিকতায় ছিল। আর আয়াত আমার হাজবেন্ড, ও চাইলে আমার সাথে সব করতে পারে, সেই অধিকার ওর আছে। ও তো একটা সাইকো, তা জানো না? তনয়া রাগ করে ফোন কেটে দিল। তনয়া ভাবছে, নিলয়ের কথায় বোঝা যায় ও জানতো না আমার বিয়ে আয়াতের সাথে হয়েছে। তাহলে কি আয়াত? না না, আয়াত কখনো এমন কাজ করতে পারে না। না, সত্যিটা জানতে হবে। আর সেটা জানার একমাত্র উপায় হচ্ছে নিলয়ের বিষয়ে সব কিছু জানা। তাহলেই অনেক প্রশ্নের উত্তর পাবো। আমি সেই ঠিকানায় যাব, যে ঠিকানায় আমি নিলয়কে চিঠি পাঠাতাম। দেখি কিছু পাই কিনা। তনয়া পরের দিন আয়াত অফিসে যাওয়ার পর যে ঠিকানায় গেল, কারণ ঠিকানাটা সিলেটের ছিল, কিন্তু সে ঠিকানায় গিয়ে তনয়া যা জানলো তাতে ওর পুরো পৃথিবী বদলে গেল। তনয়ের ঠিকানা অনুসারে সেখানে গেল। ছোট একটা চায়ের দোকান, সেখানে এক বৃদ্ধ চাচা চা বিক্রি করে। তনয়া গিয়ে তার কাছে 1 বছর না প্রায় 1.5 বছর আগের ঘটনা জানতে চাইল, কিন্তু চাচা ঠিক মতো মনে করতে পারছিলেন না। পরে তনয়া প্রায় অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার পর তার কিছু কথা মনে পড়ল, আর সে যা বলল তাতে তনয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তারপর চাচার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি আসলো। মাথাটা ঘুরছে, কান থেকে মনে হয় গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে ঠিক কি তা দেখতে পাচ্ছে না, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে, মনে হয় কোনো ভ্রম চক্রের মধ্যে পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার যত চেষ্টা করে ততটাই পথ হারিয়ে তার জালে আটকে পড়ে। মাথায় পানি দেওয়া দরকার, নয়তো মাথাটা ফেটে যাবে। বেশ কিছুক্ষণ পর মাথায় পানি দিল, তারপর আয়াতের জন্য রান্না করলো আয়াতের পছন্দের খাবারগুলো। রাতে আয়াত খাবার খেতে বসে বলে, ওরে বাবা, এ তো এলাহি কাণ্ড। তা ম্যাডাম, এত কিছু রান্না করার কারণ? এমনিতেই ঘরে একা ছিলাম, সময় কাটছিল না তাই। তার সময় না কাটলে আবার গল্প লেখা শুরু করো। ধুর, গল্পের কথা, শব্দ অক্ষর সব হারিয়ে গেছে। সবাই ধোঁকা দিয়ে দূরে সরে গেছে। তুমিও তাদের ধোঁকা দিতে পারো? তোমার কি মনে হয় সেটা আদৌ সম্ভব? আয়াত আর কোনো কথা বলল না, খেয়ে ল্যাপটপ নিয়ে বসলো। আজ সন্ধ্যে থেকে আকাশটা খুব মেঘলা মনে হয়, যে কোনো সময় বৃষ্টি হবে। তনয়া বারান্দায় ফুল গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু সেগুলো বাতাসের সাথে পেরে উঠছে না। বাতাসের সাথে বৃষ্টির লহরগুলো দুলে দুলে উঠছে, কিন্তু বাতাসের দোলন সময় শরীরকে হালকা স্পর্শ করে যায়, যে স্পর্শে তনয়া শিহরিত হয়ে ওঠে। মনটা অজানা এক ভালো লাগায় রোমাঞ্চিত হতে থাকে। তনয়ার মনটা আজ বৃষ্টি চাইছে, ভীষণ বৃষ্টি, যে বৃষ্টি ওর মনের গ্লানিগুলো ধুয়ে নিয়ে যায়, মনটাকে রোমাঞ্চিত করে। কারো কাঁধে মাথা রেখে বৃষ্টি স্পর্শ করতে চাইছে। বৃষ্টির নহরগুলো যখন আমাকে ছুঁয়ে ব্যাকুল করে যাবে, তখন কারোর ছোঁয়ায় ব্যাকুলতা দূর করে দিবে অসীম ভালোবাসায়। তখন অতীতের সব গ্লানি ভুলে নতুন করে শুরু করতে চাইছে। দূর থেকে ভেসে আসছে কিছু রোমান্টিক ভালোবাসার গান, যেগুলো তনয়াকে আরো বেশি রোমাঞ্চিত করছে। ইতিমধ্যে বৃষ্টির ধারা প্রবল হয়েছে, মুষলধারে নিজের খুশিতে ঝরছে। তনয়া নিজের হাত দুটো মেলে বৃষ্টি উপভোগ করছে প্রকৃতির ভালোবাসা। মিশে যেতে ইচ্ছে করছে প্রকৃতির সাথে। তনয়াকে খুঁজতে আয়াত সামনে এসে দেখে তনয়া হাত মেলে বৃষ্টিতে ভিজছে। আয়াত মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, কিভাবে বৃষ্টির কণাগুলো তনয়াকে পরম আদরে স্পর্শ করছে। বৃষ্টির
কণাগুলোর ওপর আয়াতের খুব হিংসা হচ্ছে। আজ আয়াত যেন নিজেকে তনয়ের থেকে দূরে রাখতে পারছে না। কোনো এক মাদকতায় আয়াতকে তনয়ের দিকে টানছে। আয়াত বারান্দায় গিয়ে তনয়ের পেছন থেকে জড়িয়ে ধরে। আয়াতের স্পর্শে তনয়া কেঁপে ওঠে। আয়াত তনয়ার ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে আলতো করে একটা ভালোবাসার পরশ দেয়। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি তোমায়। তনয়া কিছু বলতে পারছে না। মনে হচ্ছে ও নিজেই নিজের মাঝে নেই। আজ রাতের মাঝে বিলীন হয়ে যেতে ইচ্ছে করছে। তনয়া আয়াতের দিকে ঘুরে দাঁড়ালো। আয়াত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তনয়ের দিকে। তনয়া আয়াতের পায়ের উপর পা দিয়ে দাঁড়ায়। আয়াত তনয়ের কোমরটা জড়িয়ে ধরে। তনয়া আয়াতের ঠোঁটের নিচে ঠোঁট দুটো দিয়ে হালকা পরশ দিয়ে লজ্জামাখা হাসি দিয়ে আয়াতের বুকে মুখ লুকায়। আয়াত তনয়াকে খুলে তুলে নেয়। এক অদ্ভুত মাদকতা একে অপরকে আকর্ষিত করে ফেলে। খুব সকালে তনয়ার ঘুম ভাঙল। আয়াতের বুকের মাঝে ছিল ও। আয়াতও ঘুমাচ্ছে। তনয়া আয়াতের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আমি জানি তুমি কোনো অন্যায় করনি, তবুও তোমায় অপরাধী মনে হয়। কিন্তু মনের টান বড় টান। আমার মনটা তোমায় অপরাধী মানতে নারাজ। আমি 40% সত্যি জেনেছি, এখনো বাকিটা জানতে হবে। বুঝতে পারছি না কে কার উপর প্রতিশোধ নিচ্ছে আর কেনই বা নিচ্ছে। হ্যাঁ আয়াত, তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু অন্যায় তুমিও আমার উপর কিছু কম করনি। কিন্তু তার জন্য তোমাকে আমি মাফ করে দিয়েছি, ভবিষ্যতেও দিব। কারণ তোমায় আমি ভালোবেসে ফেলেছি, তোমার রাগটাকে ভালোবেসে ফেলেছি, আর তোমার প্রতিশোধটাকেও ভালোবেসে ফেলেছি। তনয়া ফ্রেশ হয়ে আয়াতকে নামাজ পড়তে পাঠিয়ে নিজেও নামাজ পড়ে নিল। আয়াত নামাজ পড়ে এসে দেখে তনয়া নাস্তা বানাচ্ছে। আয়াত কেন যেন তনয়ের দিকে তাকাতে পারছে না। কিছু লজ্জাবোধ আর অপরাধবোধ ঘিরে ধরেছে আয়াতকে। আয়াত ভাবছে, কাল রাতে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আমার তনয়ার কাছে মাপ চাওয়া উচিত। আমি তো ওকে বলেছিলাম ওকে জোট বসতো। তনয়া আয়াতকে নাস্তা দিচ্ছে। তনয়া, কাল রাতের জন্য সরি বলার প্রয়োজন নাই। আপনি কোনো অন্যায় করেননি, আর আমার সাথে জোর বশত কিছু করেননি। সো নিজের ভিতর অপরাধ বোধটা না রাখলেই বেশি ভালো হবে। যা হয়েছে দুজনের ভালোবাসার টানে হয়েছে, পাপ কিছু হয়নি। আয়াত তনয়ের দিকে তাকিয়ে ভাবছে, তনয়া, সত্যি কি সেই অন্যায়টা করেছি যার শাস্তি ওকে আমি দিচ্ছি? পরক্ষণেই আবার ভাবলাম, আমি আর নিজেকে ওর মায়ায় জড়াবো না। ওকে কষ্ট দিব, অনেক কষ্ট। কষ্ট দেওয়ার জন্যই তো ওকে বিয়ে করেছি আমি। আয়াত নাস্তা খেয়ে অফিসে চলে গেল। তনয়া ফোনটা নিয়ে নিলয়কে ফোন করলো। হাই সুইটহার্ট। তোমাকে বলেছি আমার সাথে নোংরামি কথা বলবে না। কি করবো বলো, চেষ্টা করেও পারি না। বাজে কথা বলতে আমি তোমাকে ফোন করিনি, কিছু জানতে চাই। ওকে বলো। তোমাকে আমি যে চিঠি আর গিফট দিয়েছিলাম সেগুলো কি তোমার কাছে এখনো আছে? কেন? আমার সেগুলো ফেরত চাই, আর তোমারগুলো নিয়ে যাবে। তুমি আমার স্মৃতি থেকে দূরে থাকতে পারো, কিন্তু আমি তোমার স্মৃতি নিজের থেকে দূরে রাখতে পারবো না, তাই ওগুলো আমি দিব না। তনয়া জানতো নিলয় ওগুলো দিবে না, তবুও সন্দেহটা ক্লিয়ার করলো। আচ্ছা, তোমার সাইকো হাজবেন্ডের কি খবর? নিজের বন্ধুর সম্পর্কে এমন কথা বলতে লজ্জা করে না? যা বাবা, সাইকোকে সাইকো বললাম, তাতে লজ্জার কি আছে? আরে সাইকো না হলে কেউ সামান্য একটা মেয়ের জন্য সুইসাইড করে? সাইকো না হলে কেউ কি প্রতিশোধ নেয়ার জন্য বিয়ে করে? কি বললাম? কিসের প্রতিশোধ? কি জানো তুমি এ বিষয়ে? জানি তো অনেক কিছুই, বাট তোমাকে বলার প্রয়োজন মনে করি না। বলতে পারি যদি তুমি তার বদলে আমায় কিছু দাও। তনয়া রাগ করে ফোনটা কেটে দিল। তারপর ওর শাশুড়ির কাছে ফোন দিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি ভালো। মা, আপনার কাছে কিছু কথা জানতে চাইবো, সত্যি করে বলবেন তো? হ্যাঁ বলো। মা, আয়াত প্রায় 10-11 মাস আগে সুইসাইড করতে কেন গেছিল?
আয়াতের মা প্রশ্নটা শুনে থমকে যায়, তারপর বলে, তোমাকে কে বলল? সেটা বড় কথা না মা, আয়াত কেন এমন করেছিল আপনি তার উত্তরটা দিন মা, প্লিজ। সেটা সঠিকভাবে আমিও জানি না। আয়াতকে অনেক জিজ্ঞাসা করার পরও ও আমাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে যতটুকু জেনেছি, আয়াত একটা মেয়েকে অসম্ভব পরিমাণে ভালোবাসতো, কিন্তু মেয়েটা আয়াতকে ছেড়ে চলে যায়। আয়াতকে নাকি অনেক বাজে কথাও বলেছিল মেয়েটা, তার জন্যই আয়াত ডিপ্রেশনে চলে গেছিল। আর তারপর দুবার নিজের প্রাণ নেওয়ারও চেষ্টা করেছিল। তারপর ওকে আমরা আমাদের এখানে এনে রাখি, ভালো সাইকিয়াট্রিস্ট দেখাই। তারপর ধীরে ধীরে আয়াত সুস্থ হলো। তারপরই একদিন তোমাকে দেখলো, আমাদের কাছে তোমার কথা বলল, তাই আমরা তোমাকে এবাড়ির বউ করে আনি। আচ্ছা মা, মেয়েটার নাম কি? মানে আপনি কি মেয়েটাকে চেনেন? না রে মা, আয়াত কখনো বলেনি। তুই আবার আমার ছেলেটাকে কষ্ট দিস না। ও কিন্তু এখন তোকে পাগলের মতন ভালোবাসে। ওর খেয়াল রাখিস মা। হ্যাঁ মা, খেয়াল তো আমায় রাখতেই হবে। তারপর তনয়া ফোনটা রেখে অনেক কিছু ভাবে। ভাবতে ভাবতে সবজি কাটতে গিয়ে হাতটা অনেকটা কেটে ফেলে। তনয়া কোনো মতে বেঁধে নেয়, কারণ আন্টি তার দেশের বাড়ি গেছে, আসতে আরো প্রায় 1 মাস লাগবে, তাই ঘরের কাজ তাকেই করতে হবে। তনয়া সব কাজ গুছিয়ে আয়াতের জন্য অপেক্ষা করতে লাগলো। দরজার বেল বাজতেই তনয়া দৌড়ে গিয়ে দরজা খুলে। আয়াত ভেতরে ঢুকে, কিন্তু আয়াতকে দেখে মনে হলো প্রচন্ড রেগে আছে। কি হয়েছে আয়াত? আয়াত কোনো কথা না বলে সজোরে তনয়াকে একটা চড় মারলো। তনয়া হতভম্ব হয়ে গেল। আয়াত রাগ করে বলল, আমি জানতাম তুমি লোভী, খারাপ একটা মেয়ে, কিন্তু তুমি এতটা নোংরা তা আমার জানা ছিল না। এই মেয়ে তোমার এক ছেলেতে হয় না? প্রথমে নীল, তারপর আমি, এখন আবার রাহাত। আয়াতের কথাগুলো শুনে তনয়ের দম বন্ধ হবার অবস্থা হয়ে গেল। মনে হচ্ছিল এখনই মারা যাবে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে রাহাতই তোমার নীল, তাই না? তনয় আয়াতের কথায় যতটা না হতভম্ব হলো, তার থেকে বেশি অবাক হলো এটা ভেবে যে আয়াত জানে রাহাতই নীল। তনয়াকে চড় মেরে আয়াত নিজেও অনেকটা কষ্ট পেল। পরক্ষণে নিজের হাত সজোরে দেয়ালে একটা ঘুষি মারলো। তনয়া আয়াতের উপর কোনো কথা বলল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। আয়াতের খাবার টেবিলে খাবার দিয়ে তনয়া অন্য রুমে গিয়ে চুপচাপ শুয়ে রইল, কিন্তু ওর চোখ দুটো চুপ থাকতে পারছে না। নিজের গতিতে জলগুলো বালিশ ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে তনয়া ঘুমের ভান ধরে রইল। আয়াত চুপচাপ ওর পাশে এসে বসলো। আয়াত দেখছে তনয়ার গালে ওর চরের দাগ লাল হয়ে আছে। আলতো করে তনয়ার গালে হাত বুলিয়ে দিল। তারপর তনয়ার হাতটা ধরতে যাবে, তখন দেখে তনয়ার হাত বাঁধা, কিন্তু বাঁধনের উপর দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। আয়াতের বুকটা কেঁপে উঠল। ও তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স এনে তনয়ার হাতের কাপড়টা খুলে দেখে অনেকটা কেটে গেছে। জায়গাটা ধীরে ধীরে ভালো করে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তনয়ের গালে ব্যথার মলম লাগিয়ে দিল। তারপর তনয়ের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কোলে তুলে নিজেদের রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আয়াত যেতে চাইলে তনয়া আয়াতের হাতটা ধরে। আয়াতের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসেন তাহলে এত কষ্ট দেন কেন, আর এত ঘৃণা করেন কেন? আয়াত কি বলবে ঠিক ভেবে না পেয়ে তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তনয়া, আমি জানি তুমি ঘুমাওনি, ঘুমালে তোমার চোখ থেকে জল পড়তো না। তনয়া অভিমান করে বলল, এতটা ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনার ভালোবাসা ঠিক কি আমি জানি। আমাকে কষ্ট দেওয়াটাই আপনার ভালোবাসা, তাই না? আয়াত কোনো কথা বলছে না, চুপ করে তনয়ের দিকে তাকিয়ে আছে। তনয়া আবার বলল, বুঝলাম না, আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন, কিন্তু কি কারণে নিচ্ছেন সেটা না হয় নাই বললেন, কিন্তু আপনি আগে থেকে জানতেন যে নিলয় আপনার বন্ধু রাহাত। এই প্রশ্নের উত্তর আজ আপনাকে দিতে হবে। আর আমি এমন কি করলাম যার কারণে আপনি আমায় এমন নোংরা কথা বললেন যে আমার এক ছেলেতে হয় না? বলুন,
আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনার মন কি সত্যি সায় দেয় যে আমি এতটা নোংরা? আয়াত কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, না, আমি জানি তুমি আমার নোংরামি কখনো করতে পারো না, তবুও তবুও কি বলেন? তাহলে আপনি আমায় এত বড় নোংরা উপাধি দেওয়ার আগে একবারও ভাবলেন না যে সত্যি আমি এমন কিনা? কি করব বলো, মাথাটা গরম হয়ে গিয়েছিল। কেন, এমন কি হয়েছিল যার কারণে আপনার মাথাটা গরম হয়ে গিয়েছিল? আজ অফিস থেকে আসার সময় আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। ও আমার মোবাইলে তোমার ছবি দেখে বলল, রাহাতের গার্লফ্রেন্ড এর ছবি তোর মোবাইলে কেন? তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ আমি সত্যি জানতাম না যে তোমার যার সাথে সম্পর্ক ছিল সে রাহাত নামে নিলয়। হ্যাঁ, রাহাতের নিকনেম হিসেবে রাহাত নিলয় লেখে, কিন্তু ও নামে ওকে তেমন কোনো লোকই চেনে না। তাই তুমি যখন নিলয়ের কথা বলেছিলে তখন আমি স্বপ্নেও ভাবতেও পারিনি যে রাহাতই নিলয়। তারপর আমি সত্যি কনফার্ম হওয়ার জন্য রাহাতের কাছে গেলাম। ওকে বললাম, তুই তনয়কে আগে থেকে চিনতিস? কিন্তু ও তোমার বিষয়ে অনেক নোংরা কথা বলেছিল। ও তারপর বলল ওর সাথে নাকি তুমি আবার রিলেশনও শুরু করেছো। কথাটা শুনে মেজাজটা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর ওর ফোনে তোমার ফোন নাম্বার দেখালো। তুমি আজ সকালে ওকে ফোন দিয়ে কথা বলছো, তার ডিটেলস দেখালো, যেটা দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। রাহাতের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। রাহাত তোমাকে নিয়ে অনেক নোংরা কথা বলছিল, তাই ওকে কয়েকটা চড় মেরে বাড়ি চলে আসলাম। কিন্তু তুমি রাহাতকে ফোন দিয়েছিলে কেন? আপনি যদি সত্যি আমার কাছে একবার জিজ্ঞেস করতেন তাহলে আমি আপনাকে বলে দিতাম রাহাত যে নিলয় সেটা আমি সেদিন জেনেছি, যেদিন ও আর আপনার এক বন্ধু আমাদের বাসায় দুপুরে খেতে আসছিল। তারপর আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগতেছিল আর ভেবেছিলাম আপনাকে বললে হয়তো আপনি আমায় বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীতে সব থেকে ঘৃণা তো আপনি আমায় করেন। আর শুধু সকালে না, এর আগে আমি আরো একবার রাহাতকে ফোন করেছিলাম, কিন্তু আমি ওর সাথে ঠিক কি কথা বলেছিলাম সেটা আপনি চাইলে শুনতে পারেন, কারণ আমার মোবাইলে অটো কল রেকর্ডার চালু করা। কিন্তু আমি আপনাকে এখন সেটা শুনতে দেব না, কারণ আপনি আমায় আজ চরম অবিশ্বাস করেছেন। আজ আপনাকে এগুলো শুনতে দেব, কিন্তু যখন আমি নিলয় মানে রাহাতের সব ষড়যন্ত্রের কথা আপনার কাছে বলতে পারবো। তারপর তনয়া সেখান থেকে উঠে চলে গেল, গিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আয়াত তনয়ার কাছে এসে বলল, সরি তনয়া, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। আয়াত কারো কোনো কথা বিশ্বাস করার আগে সে কথাগুলো ভালোভাবে ভেবে দেখতে হয় যে আদৌ কথাগুলো সত্যি কিনা। বললাম তো সরি, প্লিজ তনয়া, মাফ করে দাও না। কি করব বলো, তখন আমার জায়গায় তুমি থাকলেও তোমার মেজাজও এমনই হতো। তনয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, চলুন খেয়ে নিবেন। তনয়া আয়াতের কথাগুলো এড়িয়ে যায়, কারণ আজ সত্যিই ওর খুব কষ্ট লেগেছে। নিজের কাছের মানুষটার কাছে এমন অপবাদ কোনো মেয়েরই কাম্য নয়। তারপর আয়াত নিজের হাতে তনয়াকে খাইয়ে দিল। পরের দিন আয়াত সকালে অফিসে গেল, কিন্তু যাবার আগে তনয়ের জন্য রান্না করে গেল আর বলল কোনো কাজ যেন না করা হয় হাতের ঘা ঠিক হবার আগে। তনয়া একা একা বসে আছে, খুব বোরিং লাগছে। এর মধ্যে ওর বান্ধবী অনু ফোন করলো। অনু তনয়ের বিষয়ে প্রায় সবকিছুই জানে। অনু বলল, কেমন আছিস তনয়া? ভালো, তুই? ভালো থাকলে তোর গলার স্বর এমন কেন? কি হচ্ছে বল? কিছু না রে, ভালো লাগছে না। বুঝলাম। এখন বল, সেদিন যে তুই একজনের সাথে দেখা করতে গিয়েছিলি সে কি বলল? সেদিন আমি সেই দোকানের চাচার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, চাচা 1 থেকে 1.5 বছর আগে এখান থেকে কি কেউ মাসে 2 বার চিঠি নিত? চাচা অনেকক্ষণ মনে করার চেষ্টা করে তারপর বলল,
হ্যাঁ, প্রায় 1-1.5 বছর আগে পর্যন্ত একটা ছেলে এখানে আড্ডা দিত আর প্রত্যেক মাসে 2বার চিঠির জন্য পাগল হয়ে থাকতো। তারপর আমি নিলয় মানে রাহাতের একটা পিক দেখিয়ে বললাম, এই ছেলে সেই ছেলে কিনা। না তো, এটা তো সেই ছেলেটা না। সেই ছেলেটা দেখতে অনেক সুন্দর, লম্বা ফর্সা, অনেক সুন্দর, যাকে তোমরা স্মার্ট বলে থাকো। চাচার বর্ণনায় মনে হলো আয়াত, আর তাই আমি চাচাকে আয়াতের একটা ছবি দেখালাম। চাচা বলল, হ্যাঁ ওই তো, ছেলেটা ভীষণ ভালো, কিন্তু একটু পাগলাটে টাইপের। মানে একটা মেয়ে ওকে চিঠি পাঠাতো, আর যখন চিঠিটা হাতে পেত তখন খুশিতে আত্মটা হয়ে যেত। চিঠিটা নিয়ে ছেলেটা ওই যে একটা বেষ্টনী ঘেরা বড় বাড়ি দেখো সেখানে চলে যেত, কিন্তু গত 1 বছর ধরে কোনো চিঠি আসেনি, বা ছেলেটাকেও দোকানে আর তেমন দেখতাম না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওই বাড়িতে এখনো আসে। তারপর আমি চাচার কথা মতো সেই বাড়িতে যাই। দরজায় বেল বাজানোর পর এক ভদ্রমহিলা দরজা খুললেন। আমি তাকে বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি আমাকে চিনবেন না, ইনফ্যাক্ট আমিও আপনাকে চিনি না। আমি যদি আপনার সাথে 5 মিনিট কথা বলতে পারি, যদি আপনি কিছু মনে না করেন। তুমি তনয়া না? আরে হ্যাঁ, তনয়াই তো। আরে তুমি কোথায়? দেখো কে এসেছে, তনয়া, আয়াতের মেঘ পড়ি। আমি আন্টির কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে আন্টি আমাকে চেনেন, কিন্তু কিভাবে? আন্টি, আপনি আমাকে চেনেন? কেন চিনবো না? তুমি আমার আয়াতের জান, আর তোমাকে চিনবো না? আয়াত 10টা কথা বললে তার 9টা তোমাকে নিয়ে বলে। আন্টি, আয়াত আপনাদের কি হয়? সম্পর্কের দিক দিয়ে তো কিছু না, তবে মনের দিক দিয়ে অনেক কিছু। আমরা আয়াতের বাড়ির পাশে থাকতাম, তখন থেকে আয়াতের সাথে পরিচয়। আমরা সিলেট আসার পরে আয়াত সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আমাদের কোনো সন্তান নেই, আয়াত আমাদের ছেলের মতো। আরে ভিতরে বসো। আন্টি, আপনারা আমাকে কিভাবে চিনলেন? গত 1.5 বছর ধরে তোমাকে আমরা চিনি। আয়াত সবসময় তোমার কথা বলে, তুমিও সবকিছু। তোমায় ভীষণ ভালোবাসে। তোমার চিঠি পাওয়ার পর কি যে খুশি হতো। আয়াতও তোমার মতো শব্দ আর অক্ষর নিয়ে খেলতে ভালোবাসে। আমি আয়াতকে ফোন করে তোমার কথা বলছি। না আঙ্কেল, প্লিজ, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আর প্লিজ আঙ্কেল, কথাগুলো আয়াতকে বলবেন না, বললেও আমায় ভুল বুঝবে। কি হয়েছে মা? তারপর আমি সবকিছু খুলে বললাম, কারণ মানুষ দুটোকে আমার খুব ভালো মনে হয়েছিল। তারা তো আমার কথা শুনে হতবাক। আমি বললাম, আন্টি, আমি এটা তো বুঝতে পারছি যে আমি যাকে ভালোবাসতাম সে নিলয় নয়, আয়াত। কিন্তু আয়াত নিজের নাম লুকিয়ে ওর বন্ধুর নাম কেন বলল? আন্টি বললেন, না তনয়া, আয়াত বন্ধুর নাম ভেবে বলেনি। আয়াতের নিলয়ের নীল শব্দ বা নাম যাই বলো, ওর ভালো লাগতো, তাইও দুষ্টুমি করে নিজের নামের জায়গায় নিলয়ের নীল দিত। কিন্তু আয়াত হয়তো বুঝতে পারিনি ওর দুষ্টুমিটাই ওর জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। কিন্তু আন্টি, আমি ভাবছি তাহলে আয়াত আমার এত ঘৃণা করে কেন? আর নিলয় বা আমাদের মাঝে কোথা থেকে আসলো আর কিভাবে? আঙ্কেল বললেন, সেটা তো আমরাও চিন্তা করছি। তুই ভাবিস না মা, এ বিষয়ে জানতে আমরা তোকে সাহায্য করব। আঙ্কেল প্লিজ, এ বিষয়ে আয়াতকে কিছু বলবেন না। তুমি নিশ্চিত থাকো, আমরা আয়াতের খুশির জন্য সব করতে পারি। তারপর তারপর আর কি, আঙ্কেল আন্টির কাছ থেকে আরো কিছু কথা জেনে চলে আসলাম। কিন্তু আমি ভাবছি আমাদের ভিতর নিলয় মানে রাহাত কিভাবে ঢুকে পড়লো, আর কেন, ওর উদ্দেশ্য কি? আমার তো শুনেই মাথা ঘোরাচ্ছে। তাহলে তুই কিভাবে সহ্য করছিস আল্লাহই জানে। আমি আয়াতের জন্য সব পারবো রে। দোয়া করি তোর ভালোবাসা পূর্ণতা পাক। তারপর আরো কিছু টুকিটাকি কথা বলে ফোন রাখলো। রাতে আয়াত আসার পর খাওয়া শেষে তনয়া বলল, আমি কি আপনার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? কিছু কাজ ছিল।
তাতে অনুমতি নেবার কি আছে? আমার যা সবই তো তোমার। ধন্যবাদ। তনয়া ল্যাপটপে নিজের কাজ সেরে বের হতে যাবে, অমনি একটা ফাইলে ওর চোখ আটকে গেল। ফাইলটার নাম মাই ডায়েরি। তনয়া বুঝলো আয়াত তার কথাগুলো এখানে লিখে রাখে, কিন্তু সেটা পাসওয়ার্ড দেয়া। তনয়া ভাবলো যে ভাবেই হোক আমি এটা পড়বই, হয়তো এটা পড়লে আমার প্রশ্নের কিছু উত্তর জানতে পারবো। ল্যাপটপে নিজের কাজ শেষ করে তনয়া নিজের রুমে যাবে, তখন দেখে রুমটা ভেতর থেকে লক করা। তনয়া আয়াতকে ডাক দিল। আয়াত, রুম লক করেছেন কেন? কিছু কাজ করতেছি। কার সাথে কথা বলছেন লুকিয়ে লুকিয়ে? নতুন গার্লফ্রেন্ডের সাথে। ওকে, কথা বলেন। আমি পাশের রুমে গেলাম, খুব ঘুম পাচ্ছে। কথা বলা শেষ হলে আপনার গার্লফ্রেন্ডের একটা পিক কিন্তু অবশ্যই দেখাবেন। তনয়া জানে রাত যতই হোক আয়াত ওকে নিজের কাছে নিয়েই যাবে। তনয়া গিয়ে পাশের রুমে শুয়ে পড়ল, কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ল। অনেক রাতে হিম বাতাসে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখে আয়াত। আচমকা দেখায় একটু চমকে উঠল, তারপর বুঝলো আয়াত ওকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তো ম্যাডাম, ঘুম ভাঙলো? তনয়া, একটা কথা বলো, দেখতে তো তুমি বেশ চিকন, কিন্তু তোমার ওজনও তো কম না, হাতটা ব্যথা হয়ে গেছে। তনয়া রাগী চোখে আয়াতের দিকে তাকালো। সরি, এখন নিচে নামো। আমি নিজে থেকে আপনার কোলে উঠিনি, আপনি আমায় কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি না নামালে আমি কিভাবে নামবো? নামাবো না? কেন? বাইরে তাকিয়ে দেখো, চারদিকটা কেমন শান্ত। পুরো শহর ঘুমিয়ে আছে। মেঘরাজ আর চাঁদ কন্যাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ এখন মধ্যরাত, নিস্তব্ধ চারদিক। প্রকৃতিও এখন বিশ্রাম নিচ্ছে, কিন্তু কিছু রাত জাগা নিশাচর মানুষ এখনো জেগে আছে। কেউ তাদের ভালোবাসায় মোহিত হচ্ছে, আর কিছু মানুষ বিচ্ছেদের বেদনায় বালিশ ভেজাচ্ছে। কেউ ভালোবাসাকে আহ্বান করছে, কেউ ভিজে চলেছে ভালোবাসার বৃষ্টিতে। আমিও ভিজতে চাই তোমার ভালোবাসার বৃষ্টিতে, মোহিত হতে চাই তোমার ভালোবাসায়, হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসার আহ্বানে, ভালোবাসার পৃথিবীতে। হ্যাপি বার্থডে তনয়া, অ্যান্ড সরি ফর লেট, কারণ এখন রাত 1:30 বাজে। ঠিক 12টায় উইশ করতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম গভীর ঘুমে থাকায় জাগাতে ইচ্ছে করলো না। সেই 11:45 থেকে তোমার ঘুম ভাঙানোর অপেক্ষা করছি। কি, তার মানে গত 1.5 ঘন্টা ধরে আপনি আমার কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন? না, 1 ঘন্টা 45 মিনিট ধরে। কি বলছেন? নামান বলছি, আপনার হাত অনেক ব্যথা করবে। করো, তাতে কি? তুমিই তো। কেন, তোমার কি ভালো লাগছে না? দেখুন, তেমন কিছু না, আপনার খুব কষ্ট হচ্ছে। কে বললো আমার কষ্ট হচ্ছে? এই বলে তনয়াকে আরেকটু শক্ত করে ধরেছি। কিন্তু তোমার মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, কিন্তু না, আমার কষ্ট হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বর্গের একটা মেঘের টুকরোকে ধরে রেখেছি, যার আধার আছে কিন্তু ওজন নাই, শুধু ভালোবাসার অনুভূতি আছে। আজ হঠাৎ এত ভালোবাসা, মতলব কি? মানে কি চাই? মেয়েদের এই এক দোষ, সবকিছুতেই এদের মতলব মনে হয়। তবে হ্যাঁ, চাই তো অনেক কিছু। তনয়া লজ্জা পেয়ে আয়াতের বুকে মুখ লুকালো। তনয়া, তোমার কি আমার বুকে ভালো লাগছে না? এর থেকে সুখের আশ্রয় একটা মেয়ের জন্য আর কি হতে পারে? আয়াত তনয়াকে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। তনয়া তো রুম দেখে অবাক। রুমের ভেতরে এত ক্যান্ডেল যে তার আলোয় রুমটা দিনের মতো আলোকিত হয়ে গেছে। মাঝে টেবিলে একটা কেক রাখা। আয়াত তনয়াকে নামিয়ে দিল, তারপর বলল, শুভ জন্মদিন। সবাই তো 12টার সময় উইশ করে, সেলিব্রেট করে, আমি না হয় 2টোর সময় করলাম। কেমন লাগছে? তনয়া ঠোঁট জোড়া একটা মিষ্টি হাসি দিয়ে বলল, অনেক সুন্দর। আর আমার গিফট? কেমন মেয়েরে বাবা, কেউ কি গিফট চেয়ে নেয়? তো কি হয়েছে?
গিফট তো আছে, কিন্তু কালকে পাবে। আজকে গিফট হিসেবে অনেক ভালোবাসা পাবে। তনয়া লজ্জা পেয়ে, যা ফাজিল। আমার বউকে আমি ভালোবাসবো, তাতে ফাজিলের কি হলো? রাতটা আয়াতের বুকে অনেক সুন্দর কাটলো। সকালবেলা আয়াত বলল আজ অফিসে যাবে না, একটু বাইরে যাচ্ছে, ঘন্টা খানিকের মধ্যে চলে আসবে। আয়াত চলে যাবার সাথে সাথে আয়াতের ল্যাপটপটা নিয়ে বসলো, কিন্তু ফাইলটার পাসওয়ার্ড কিভাবে জানবে? পরক্ষণেই তনয়ের চাচাতো ভাইয়ের কথা মনে পড়লো। সে এসব কাজে খুব এক্সপার্ট। তাকে ফোন দিল। ভাইয়া, আমার এই কাজটা একটু করে দেন না। পাগলি কুত্তা কামড়াছে তো আমাকে, যে সিংহর গর্তে হাত দিব। তোর বর নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, 1 মিনিটে ধরে ফেলবে যে তার পাসওয়ার্ড হ্যাক হয়েছে। আর তাছাড়া এত বসে দূরে করা সম্ভব না। দূর হ গাধা, মর গিয়া লিংটি ইঁদুর ভিতর ডিম। হে তুই যাই বলিস, আমি করতে পারবো না। তনয়া হতাশ হয়ে নিজের আর আয়াতের নাম দিয়ে ট্রাই করলো, কিন্তু কোনো কাজ হলো না। হঠাৎ তনয়ার মাথায় একটা আইডিয়া আসলো। তখন টিভিতে একটা মুভি চলতেছিল, সেটা দেখে আইডিয়াটা আসলো। তনয়া ভাবছে, মানুষ পাসওয়ার্ড তো সেটাই দেয় যেটা সচরাচর বলে থাকে, তো সেটা দিয়ে দেখবো নাকি, যদি কাজ হয়। না হলে আজ আর হবে না, দিয়েই দেখি। প্রতিশোধ। ও মাই গড, কাজ হয়ে গেছে। আমি পুরো টাস্কে খেয়ে গেলাম। বাপের জন্মে এমন পাসওয়ার্ড দেখি নাই, মানে শুনি নাই। দেখা শোনা পরে হবে, আগে দেখি ফাইলে কি লিখছে। ফাইলের মধ্যে বেশ কয়েকটা ফোল্ডার। তনয়া কয়েকটা ফোল্ডার ওপেন করার পর মাথা গরম হয়ে গেল, কারণ আয়াতের কাজের প্রজেক্ট মনে হয়। নকশা আঁকা, ইংলিশে কোনো কচু লিখেছে। ধুর, বুঝি না এসব। তারপর আরো কয়েকটা ওপেন করার পর দেখলো একটার মধ্যে তনয়ার প্রায় 5000-এর উপরে ছবি। ছবিগুলো দেখে তনয়ার ভিমরি খাওয়ার মতো অবস্থা। এর মধ্যে অনেক ছবি আয়াতের চিঠি দেবারও অনেকদিন আগে। তনয়া ভাবছে, তার মানে ব্যাটা সাইকো আমায় অনেক আগে থেকে ফলো করতো। ছবি দেখেই বোঝা যায় যে লুকিয়ে লুকিয়ে তোলা। আর প্রত্যেকটা ছবির নিচে তনয়াকে নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন দেয়া, আর প্রত্যেকটাতে লেখা রিপিট, আর প্রত্যেকটা ছবিতে লেখা আই লাভ ইউ তনয়া। এসব দেখে তনয়ার মনটা ভালো হয়ে গেল। যাক, সাইকো হলেও সাইকোটা আমায় অসম্ভব সাইকোর মতো ভালোবাসে। তারপর তনয়া অন্য ফোল্ডারে ঢুকে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। আয়াত আর তনয়ার মাঝে 1.5 বছর আগে থেকে যে মেসেজে কথা হতো, সব কপি পেস্ট করা বা স্ক্রিনশট করে সেখানে রাখা। কিন্তু কিছু মেসেজ দেখে তনয়া কিছু বুঝতে পারছে না, এগুলো কোথা থেকে এলো। তনয়া ফোনটা হাতে নিয়ে অনুকে ফোন দিয়ে বলল, অনু, যত সমস্যার সমাধান করতে চাই তত সমস্যাটা জালের মতো পেঁচিয়ে যায়। কেন, কি হলো? জানিস, আয়াতের ল্যাপটপে এমন কিছু দেখলাম যেগুলো দেখে বুঝতে পারছি না এগুলো কোথা থেকে এলো আর কিভাবে এলো। কেন, কি দেখেছিস? দেখেছি। এর মধ্যে ডোরবেল বেজে উঠল। অনু, তোর সাথে পরে কথা বলি, বাই। তনয়া দ্রুত ল্যাপটপ অফ করে স্বাভাবিক হয়ে দরজা খুলে দেখে আয়াত। বলে গেলেন 1 ঘন্টা আর আসলেন 2 ঘন্টা পর। কার সাথে ছিলেন এতক্ষণ? দেখছেন না আপনার মেয়ে আমার উপর কেমন খবরদারি করে? দেখলাম, মেয়েটা খুব পাজি হয়েছে। মা, তুমি? তনয়া দেখলো ওর বাবা মা, আয়াতের মা বাবা, আয়াতের বোন আনিকা, তনয়ার বড় ভাই তনয়, সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে তনয়া। তনয়া সবাইকে দেখে ভীষণ খুশি হলো। নীরব ঘরটা মুহূর্তে কলরবে ভরে উঠলো। তনয়া সবাইকে পেয়ে ভীষণ খুশি। তনয়া আয়াতকে বলল, ধন্যবাদ। এখানে আসার পর সবাইকে খুব মিস করছিলে, তাই না? কি গিফট পছন্দ হয়েছে? তনয়া এদিক ওদিক তাকিয়ে আয়াতের গালে একটা চুমু দিয়ে দৌড় দিতে যাবে, অমনি আয়াত তনয়ার হাতটা ধরে ফেলে বলে, আমি কারো ধার বাকি রাখি না, কেউ কিছু দিলে রিটার্ন গিফট দিয়ে দেই। দুষ্টুমি হাসি দিয়ে বললাম, আমার চাই না। বললেই হলো চাই না? তুমি কি দেওয়ার আগে আমার অনুমতি নিয়েছিলা? তবে এখন আমিও নেব না।
বলে তনয়াকে কাছে টেনে নিল। এর মধ্যে আনিকা বলল, আমি কিন্তু সব দেখছি। তনয়া নিজেকে ছাড়িয়ে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। তোর ভাবির চোখে ময়লা গেছিল, তো সেটা দেখছিলাম। ও, তাহলে তোমার ঠোঁট চোখের কাছে না গিয়ে গালের কাছে কেন গেছিল? আয়াত কোনো কথা না বলে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। আনিকা তা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তনয়া সবার সাথে কথা বলছে আর ভাবছে, মিস্টার সাইকোর কদিন ধরে কি হলো, আমার সাথে একটু খারাপ ব্যবহার করে না। বিশেষ করে সেদিন, মানে যেদিন রাতে আমাকে জ্বর মেরেছিল, সেদিনের পর থেকে আমাকে কোনো কষ্ট দিচ্ছে না, কোনো খারাপ ব্যবহার করছে না, উল্টে অনেক ভালোবাসতেছে। কি হলো ওনার? নাকি আবার নতুন করে মনে মনে কোনো ফোন দিয়ে আসছে আমাকে কষ্ট দেওয়ার? জানতে হবে। সাইকো টাইপের লোকদের একদম বিশ্বাস করতে নাই। এরা যখন তখন সাইকোর মতো কষ্ট দিবে, আবার যখন তখন সাইকোর মতো ভালোবাসবে। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। না, ছাড়বো না। আগে আমার পাওনা বুঝে নিতে দাও। মানে? তখন আমাকে যেটা দিয়েছিলে সেটার রিটার্ন দিতে এসেছি। এখন কেউ দেখে ফেলবে। দেখে ফেলবে না, ফেলেছে। তোমাদের দুজনকে এক জায়গায় রাখা তো মুশকিল। চুম্বকের মতন একে অপরকে আকর্ষণ করো। আর তুই জোকের মতো আমাদের সাথে আটকে রয়েছিস। লজ্জা করে না অন্যের রোমান্স দেখতে? লে হালুয়া, তোমরা করতে পারবে আর আমি দেখলেই দোষ? আয়াত রাগ দেখিয়ে চলে গেল। তনয়া আর আনিকা তা দেখে ভীষণ হাসছে। তনয়া ভাবছে, ইস, সাইকোটা যদি সব সময় এমন থাকতো। না, অনেক লুকোচুরি হয়েছে। আর না, এবার যা করব সরাসরি করব। মানে আয়াতের কাছে জানতে চাইবো। বাবা মা যাবার পরই আয়াতের কাছে চিঠি থেকে শুরু করে ল্যাপটপের সব কথা জানতে চাইবো। তারপর ওর যা ইচ্ছা করবে। এভাবে লুকোচুরি আর ভালো লাগে না, অনেক হয়েছে। আর না। রাতে খেয়ে সবাই শুয়ে পড়ল। তনয়া সব কাজ গুছিয়ে রুমে গিয়ে দেখে আয়াত মুখ ফুলিয়ে চুপচাপ বসে আছে। কি হলো, এখনো ঘুমাননি? না। কেন? আমার কোলবালিশ নাই তাই। কেন? বিছানার উপর এত বড় একটা কোলবালিশ চোখে দেখেন না নাকি? আমার জীবন্ত কোলবালিশ চাই। তনয়া বুঝতে পারলো কি চাই, তাই দুষ্টুমি করে বলল, কিন্তু কোলবালিশ তো আজ তার ননদের কাছে ঘুমাবে। এই বলে যেতে নিবে অমনি আয়াত তনয়ার হাত ধরে টান দিয়ে কাছে টেনে নিয়ে বলে, বললেই হলো, কোলবালিশ ছাড়া আমার ঘুম হবে না। আচ্ছা জনাব, ইদানিং এত রোমান্টিক হবার কারণ জানতে পারি? তনয়ার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, 2 দিন অপেক্ষা করো, সব বলবো। তনয়া, তোমায় একটা কথা বলবো। বলেন। I love you. I love you a lot. I love you then more everyone. I love you like a psychomat. Do you love me? তনয়া কিছু বলছে না, চোখ থেকে অনর্গল জল ঝরছে। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে, আজ সে কথাগুলো শুনে কেমন অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না। আজ আয়াতের চোখের কোণে কোনো ঘৃণা নাই, কোনো প্রতিশোধ নাই, আছে শুধু ভালোবাসা। তনয়া আজ আয়াতের চোখে অসম্ভব রকম একটা ভরসা দেখতে পাচ্ছে, যেটা এতদিন ধরে আয়াতের চোখে খুঁজছিল তনয়া। তনয়া কোনো কথা বলতে পারছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আয়াত তনয়ার চোখে একটা চুমু খেয়ে বলল, চেষ্টা করব তোমার চোখ থেকে যাতে আর এত দামি মুক্তা না ঝরে। যদি মুক্তগুলো ঝরে যায় তাহলে তো আমি গরিব হয়ে যাব। তনয়া কিছু বলছে না, শুধু আয়াতের দিকে তাকিয়ে আছে। কি হলো, উত্তর দাও। ডু ইউ? গাধা, এখনো বলা লাগবে? বুঝো না কিছু? বুঝি, বাট মুখে শোনার অনুভূতি আলাদা। আই লাভ ইউ মিস্টার সাইকো। কি? আমি সাইকো? হ্যাঁ, সাইকোই তো। আচ্ছা, তাহলে তো এখন একটু সাইকোগিরি দেখাতে হয়। না,
একদম না। একদম হ্যাঁ। পরের দিন সকালে তনয়া আর দুই মা মিলে নাস্তা বানাচ্ছিল। তখন তনয়ার বড় ভাই তনয় এসে বলল, তনু শোন, হ্যাঁ ভাইয়া বল। বোন তোর একটা ভাবি আনলে কেমন হবে? এত না পেঁচিয়ে বল না যে তুই আনিকাকে পছন্দ করিস। বোন তুই জানিস আমাকে দেখতে আসার দিন থেকে খেয়াল করেছি যে তুই আনিকার পিছনে ঘুরঘুর করিস, আর তোরা প্রায় 1 মাসের বেশি সময় ধরে রিলেশনে আছিস। তুই কিভাবে জানলি? আমার ননদ তোর মতো হারামি না, ও আমার কাছে সব বলে। তাহলে আয়াতকে বলে কিছু একটা ব্যবস্থা কর না। হঠাৎ আয়াত আনিকাকে নিয়ে এসে বলল, তার দরকার নাই, আমি সব জানি। তনয়া ভাইয়া, আমি আপনার ছোট বোনকে বিয়ে করলাম বলে আপনিও আমার ছোট বোনকে বিয়ে করতে চাইছেন? আপনি ভেবে দেখেছেন এখন আমাদের সম্পর্কটা কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে? তনয় মাথা চুলকিয়ে, আসলে আর আমার ছোট বোন তো একেবারে মির্জাফর, ভাইকে কিছু বলুক না বলুক ভাবিকে সব সিক্রেট কথা বলে। তনয়া, এদের শাস্তি কি হতে পারে? কি হবে? কাল রাতে আমাদের বাবা মায়েরা যে ফয়সালা করেছে তাই হবে। কি ফয়সালা? তোমাদের দুজনকে সারা জীবনের জন্য এক গাঁথে বেঁধে দেওয়া হবে, তাও আজ সন্ধ্যায়, মানে আপনাদের এঙ্গেজমেন্টে। কি এসব কখন হলো? কাল রাতে তুই যখন ছাদে বসে আনিকার সাথে লাইন মারছিলি তখন। তারপর চারজন অনেক মজা করলো। সন্ধ্যাবেলা সবাই ভীষণ খুশি। এঙ্গেজমেন্ট শুধু পরিবারের লোক ও আয়াতের কিছু বন্ধু আসবে। তনয়া দাঁড়িয়ে দেখছে আয়াত সহ সবাই কতটা খুশি। তা দেখে তনয়ার চোখ দুটো ছলছল করছে, আর মনে মনে ভাবছে, আল্লাহ আমার সংসারটার জন্য সারা জীবন এমন সুখে ভর্তি থাকে। আয়াত তনয়ার পাশে এসে বলল, মেয়েদের এই এক দোষ, খুশি হোক দুঃখ হোক এদের চোখের কোণায় জল লেগেই থাকে। ভাবছি সবাই যেন এমনই খুশি থাকে। এর মধ্যে আয়াতের কিছু বন্ধু আসলো, সাথে রাহাতও আসলো। রাহাতকে দেখে তনয়া মনে মনে বলছে, শয়তানের নাম নেবার আগেই শয়তান এসে হাজির। তনয়ার চোখে একটা ভয় দেখা গেল। আয়াত তনয়ার বিষয়টা বুঝতে তনয়ার হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে রইল। তনয়া আয়াতের চোখের দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো, কারণ তনয়া যে চোখে সবসময় ওর জন্য ঘৃণা মিশ্রিত ভালোবাসা দেখতো, সে চোখে আজ কেবল ভালোবাসা মিশ্রিত ভরসা। সবাই যে যার মতো কথা বলছে। তনয়ার ফোনে রাহাত ফোন করলো, ছাদে আসো, নয়তো পার্টিতে এত সিন ক্রিয়েট করবো, তারপর কেঁদেও কুল পাবে না। তনয়া কি করবে বুঝতে পারছে না। আয়াতকে বলতে যাবে, কিন্তু আয়াত ওর বন্ধুদের সাথে কথায় ব্যস্ত। কোনো উপায় না দেখে ছাদে গেল। কেন ডেকেছেন? এখন একেবারে আপনি হয়ে গেলাম। আচ্ছা, এই আয়াতের মাঝে কি আছে যে তুমি ওকে পাগলের মতো ভালোবাসো, আর ওর জন্য আমাকে ধোকা দিলে? জাস্ট শাট আপ। আমি কখনো তোমায় ধোকা দেইনি। ধোকা দেওয়ার প্রয়োজন তাকে পড়ে যাকে ভালোবাসে। আমি শুরু থেকেই আয়াতকে ভালোবেসে এসেছি। মাঝখান থেকে তুমি চিটিং করে আমাদের মাঝে ঢুকে পড়েছো। আর শোনো, একটা মেয়ে সবসময় আয়াতের মতো ভালো মানুষ খোঁজে, তোমার মতো লম্পট না। ও, আমি লম্পট হয়ে গেলাম? তোর শরীরে তো কোনো দিন আয়াতে টাচ করতে দিসনি, তাহলে লম্পট কিভাবে হলাম? এখন লম্পট কাকে বলে সেটা তোকে দেখিয়ে দেব। এই বলে তনয়কে স্পর্শ করতে যাবে, অমনি তনয়ের ভাই তনয় এসে রাহাতের হাতটা ধরে কষে একটা চড় মারে রাহাতকে। ভাইয়া তুই? ভাই, তোর সাথে কিছু কথা আছে, তার আগে ওকে এখান থেকে বিদায় কর। তনয় রাহাতকে বলল, ভালোই ভালোই যাবি নাকি বোনের জুতা দিয়ে তোকে পেটাবো? তোমায় আমি দেখে নিব তনয়া। তারপর তনয় আর তনয়া ছাদে বসে কিছুক্ষণ কথা বলে নিচে গেল। রাতের বেলা তনয়া আয়াতকে রাহাতের কাণ্ড বলবে কিনা তা ভাবছে, কিন্তু আয়াত আজ খুব খুশি। এ কথাগুলো বলে ওর খুশিটা মাটি করার ইচ্ছে তনয়ার হলো না। ভাবলো কাল সবাই যাবার পর শান্তিতে বুঝিয়ে বলবে। ও ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ভাবছি এখন থেকে আপনি আমায় কষ্ট দিলে
আমি আমার ভাইয়াকে বলে দিব, তাহলে সে আপনার বোনকে কষ্ট দিবে। ওহ রিয়েলি? কিন্তু আমি যদি তার বোনকে ভালোবাসি তাহলে সে কি করবে? আর তার বোন কি ভাইকে সেটা বলবে? যা অসভ্য। আমি কিছু করলেই অসভ্য? তাহলে একটু অসভ্যতামি করে দেখাই, অসভ্য কত প্রকার ও কি কি। পরের দিন সবাই চলে গেল। তনয়ার ভীষণ খারাপ লাগছে, ঘরটা কেমন খালি খালি লাগছে। তনয়া মন খারাপ করে বসে আছে, কারণ আয়াত তাদের ট্রেনে উঠিয়ে দিয়ে অফিস যাবে। সারাদিন একা একা তনয়ার খুব বোরিং লাগে। কিছুক্ষণ পর দরজায় বেল বাজলো। তনয়া দরজা খুলে দেখে আয়াত। কি ব্যাপার, অফিসে যাননি? গিয়েছিলাম, কিন্তু আজ গুছিয়ে চলে এলাম, কারণ জানি সবাই যাবার পর তোমার মন খারাপ থাকবে, তাই চলে আসলাম। আসলে ভীষণ একা লাগছিল। বুঝতে পারছি। ফ্রেশ হয়ে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখে তনয়া সোফায় বসে আছে। আয়াত তনয়ার কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ে আর বলল, বলেন ম্যাডাম, কি কথা? তার আগে বলো, তুমি রাগ করবে না? চেষ্টা করব। আয়াত আজকে বলবে যে তুমি কে, নিলয়ের নীলকে, নিলয়কে। আর তুমি আমায় ঘৃণা করো কেন? কিসের প্রতিশোধ নিতে চাইছো? আয়াত তনয়ার কোল থেকে মাথা উঠিয়ে বলল, এখন এত কথা কেন বলছো তনয়া? দেখুন আয়াত, আমি জানি আপনি আমায় চিঠি পাঠাতেন আর আপনি আমায় ভালোবাসতেন, আমি সবটা জেনেছি। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের মাঝে নিলয় মানে রাহাত কিভাবে এলো। সেটা তো তোমার জানার কথা, আমি কিভাবে জানবো? নিলয়ের সাথে তো তোমার রিলেশন চলছিল, তাই না? আয়াত, গত 1.5 বছর ধরে আপনার সাথে আমার সম্পর্ক চলছে, ফোনে SMS এ, কিন্তু দেখা নিলয়ের সাথে কিভাবে হলো? চুপ বলে জোরে একটা ধমক দিল তনয়াকে। তনয়া কিছুটা ভয় পেয়ে গেল। আয়াত বলল, তোমার সাথে আমার সম্পর্ক মাত্র 6 মাস ছিল। 6 মাস পর আমাদের যখন দেখা হবার কথা ছিল বা ফোনে কথা হবার কথা ছিল, তখন তুমিই আমায় একটা মেসেজ করে বলেছো। বলে ল্যাপটপ থেকে মেসেজটা দেখলো। মেসেজটা ছিল, নিলয়, আমি অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। সে খুব ধনী, আপনার মতো মধ্যবিত্ত না। আমি তার সাথেই থাকতে চাই। আপনার সাথে দেখা করার কোনো মানেই হয় না। আর আমাকে মেসেজ বা চিঠি দিয়ে বিরক্ত করে নিজের নিচু মানসিকতার প্রমাণ দিবেন না। তনয়া মেসেজটা দেখে যেন আকাশ থেকে পড়ল। আয়াত, আমি এই মেসেজ লিখি নাই। তাহলে তোমার আইডি থেকে এ ধরনের মেসেজ কি ভূতে পাঠালো? তনয়ার মাথায় কিছু আসছে না। আমি ইচ্ছে করে তোমাকে বলেছি যে আমি নিম্ন মধ্যবিত্ত, যাতে তোমার মনটা জানতে পারি। কিন্তু তুমি তো মানুষের সম্পদটা দেখলা, তাই বড় লোক দেখে আমাকে বিয়ে করে নিলা। আয়াত, ভুলে যাবেন না আমাদের কোনো অংশে কম নাই যে আমি সম্পদের লোভে করব। তুমি জানো, তোমার মেসেজটা পড়ার পর থেকে আমি পাগলের মতো তোমার আইডিতে নক করতাম, কিন্তু তুমি আমার ব্লক করে দিলে। জানো, তোমার কথাগুলো পড়ার পর আমি এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে 2 বার সুইসাইড করতে গিয়েছিলাম। তারপরও সুস্থ হবার পর ভাবি, তুমি যেটা করেছো সেটার শাস্তি তোমায় আমি দেব, চরম প্রতিশোধ নেব। আয়াত, সত্যি আমি অমন কিছু লিখি নাই। জাস্ট শেট আপ। আয়াত, প্লিজ বিশ্বাস করুন, আগে আমার পুরো কথাটা শুনুন। আয়াত কিছু বলতে যাবে, তখন আয়াতের মোবাইলে কিছু মেসেজ আসে। আয়াত মোবাইলের মেসেজগুলো দেখে রাগী চোখে তনয়ের দিকে তাকিয়ে বলল, এটা কি? হোয়াটস দ্যাট তনয়া? মেসেজটা দেখিয়ে তনয়া দেখলো ছাদে দাঁড়িয়ে রাহাতের সাথে কথা বলেছে সেই সময়ের কিছু পিক। তোমাকে বলেছিলাম তুমি রাহাদের থেকে দূরে থাকবে। কেন পুরনো বয়ফ্রেন্ডকে দেখে প্রেম আবার উতলে ওঠে? তনয়া আর কোনো কথা বলল না, কারণ যে মানুষটার চোখে কিছুক্ষণ আগে পর্যন্ত ভরসা ছিল, এখন তার চোখে শুধু সন্দেহ, রাগ আর ঘৃণা। তনয়া আয়াতের কাছ থেকে গিয়ে রুমে দরজা দিয়ে পাথরের মতো বসে আছে আর ভাবছে, আয়াত কেন এমন? মুহূর্তেই ভালোবাসে আবার মুহূর্তেই পাল্টে যায়। কোনো কিছু না বলে বাইরে চলে যায়। অনেক রাতে বাসায় ফিরে তনয়া খাবার দিল, কিন্তু না খেয়ে রুমে গেল।
তনয়া ভাবলো জিত আমারও আপনার থেকে কোনো অংশে কম না। তনয়া গিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়লো। গভীর রাতে কারো গরম নিঃশ্বাসে তনয়ার ঘুম ভাঙলো। তনয়া দেখে ও আয়াতের বুকে। তনয়া তখন হাসবে না গড়াগড়ি দিয়ে কান্না করবে বুঝতে পারছে না। মনে মনে বলছে চিৎকার করে, আল্লাহর কাছে জানতে ইচ্ছা করছে, হে খোদা, পৃথিবীর সব থেকে তার ছেঁড়া সাইকোটাইপ মানুষটাকে তুমি আমার কপালে বেঁধে দিলে। উনি আমায় পাগলের মতো ভালোবাসে, আমার পাগলের মতোই ঘৃণা করে। হে খোদা, তুমি আমায় পথ দেখাও, আমি কি করব? তখন তনয়ার মোবাইলে কিছু মেসেজ আসলো। তনয়া মেসেজগুলো দেখে বলল, কালকেই আপনার সব বউ ভাঙলো আয়াত। সকালবেলা উঠে তনয়া নাস্তা বানালো, কিন্তু আয়াত না খেয়েই চলে গেল। তনয়ার ভীষণ কষ্ট লাগতেছিল, কারণ কাল থেকে আয়াত ওর সাথে একটাও কথা বলে নাই। আয়াত যাবার পর তনয়া অনেকক্ষণ কান্না করলো আর ভাবলো, আমায় একটু বিশ্বাস করতে পারলে না আয়াত? এখন যেমন আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, কাঁদছি, একদিন তুমি পাবে, কিন্তু আফসোস সেদিন হয়তো আমি থাকবো না তোমার চোখের জল মুছে দিতে। সেদিন বিকেলে একটু তাড়াতাড়ি আয়াত বাসায় ফিরল, হাতে অনেকগুলো ফুল। ডোরবেল বাজাচ্ছে অথচ কেউ দরজা খুলছে না। আয়াতের টেনশন হচ্ছিল, তাই নিজের কাছে চাবি দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। আয়াতের বুকটা কেঁপে উঠল। ও তাড়াতাড়ি আলো জ্বালিয়ে তনয়া তনয়া বলে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। আয়াত সারা ঘরে তনয়াকে পাগলের মতো খুঁজেও পেল না, কিন্তু টেবিলের উপর একটি গোলাপি রঙের বড় খাম পেল। আয়াত কাঁপা কাঁপা হাতে খামটা খুললো। খামের ভেতরে একটি পেন ড্রাইভ, ডায়েরি আর একটি চিঠি। আয়াত চিঠিটা খুললো। প্রথমে লেখা, আয়াত, চিঠি পড়ার আগে পেন ড্রাইভটা আর ডায়েরিটা দেখে নি। আয়াত তাড়াতাড়ি ল্যাপটপে পেন ড্রাইভটা চালু করলো। আয়াত দেখলো পেন ড্রাইভে একটা ভিডিও ক্লিপ, 4টা অডিও আর কিছু ছবি। ছবিগুলো দেখে বোঝা যায় মোবাইল থেকে স্ক্রিনশট দেয়া। আয়াত প্রথমে ছবিগুলো দেখছে আর চমকাচ্ছে, কারণ আয়াতের সাথে তনয়ার মেসেজে কথা হতো তার স্ক্রিনশট। সেখানে কয়েকটা মেসেজ আয়াত চিনে, কিন্তু শেষের কয়েকটি মেসেজের পিক দেখে চমকে উঠল, কারণ এ ধরনের মেসেজ আয়াত কখনো তনয়াকে দেয়নি। মেসেজে লিখেছিল, তনয়া, আমার এই অডিওতে কিছু সমস্যা দেখা দিয়েছে, প্লিজ তুমি আমার নিলয় রহমান নামের নতুন আইডিতে মেসেজ করো। আইডি লিংক পাঠালাম, আর এই আইডিতে রিপ্লাই দেওয়ার দরকার নাই। এখন থেকে ওই আইডি থেকেই কথা বলবো। তারপর আয়াত দেখে তার কয়েকদিন পরে তনয়ার ফোন মেসেজের কিছু মেসেজ এর স্ক্রিনশট। নিলয়, আমার আইডিটা কেন যেন নষ্ট হয়ে গেছে, নতুন আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, আমার নিজের নামই দেওয়া। তার কিছুদিন পরের মেসেজ, তনয়া, নিলয়, আপনি আমায় এখন আর চিঠি দেন না কেন? নিলয়ের উত্তরে, আসলে আমি কিছু সমস্যায় আছি। তার কিছুদিন পরের মেসেজ, তনয়া, নিলয়, আপনি কেমন যেন বদলে গেছেন, আপনার লেখার ধরনটা আগের মতো ছন্দময় নেই, কেন যেন আপনার মেসেজ পড়ে কোনো অনুভূতি পাচ্ছি না। নিলয়ের উত্তর, কি করব বলো, তোমার সরাসরি দেখার পর থেকে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, তাই ছন্দ আসে না। তনয়ার উত্তর, নিলয়, আপনাকে না বলেছি এমন ধরনের কথা আমাকে বলবেন না, আমার এসব কথা শুনতে ভালো লাগে না। নিলয়ের সাথে ব্রেকআপ হওয়ার কয়েকদিন আগের মেসেজ। তনয়া, নিলয়, আপনার যা চাহিদা আমার পক্ষে বিয়ের আগে তা পূরণ করা সম্ভব না, আর আপনি যে আমায় বিয়ে করবেন না তা আপনার কথাই বোঝা যায়। আপনি আমাকে সবসময় নোংরা চোখে দেখেন, আপনার চোখের নোংরামিটা দেখলে আমার গা ঘিন ঘিন করে, সো প্লিজ আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। নিলয়ের উত্তর, তুই কি ভেবেছিস তোর মতো মেয়েকে আমি বিয়ে করব, যে কিনা দেখে না শুনে কোনো ছেলের সাথে রিলেশনে জড়ায়? তুই দেখতে সুন্দর, তোর ফিগারটা সেই, যে কারণে তোর সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করেছি। তনয়ের উত্তর, সত্যি আমি আপনার মতো কাউকে না দেখে ভালোবেসে বিরাট বড় ভুল করেছি, কারণ নোংরামি তো আপনার শিরা উপশিরায় বয়ে চলেছে। আয়াত মেসেজগুলো পড়ছে আর অবাক হচ্ছে। তারপর দেখলো তনয়ের ডায়েরিটা হাতে নিল। সেখানে প্রথম থেকে তনয়ের কিছু লেখা, তারপর আয়াতের চিঠি পাঠানোর 6 মাসের মধুর সব কাহিনী লেখা। তারপরের পৃষ্ঠাগুলোর লেখাগুলো বিষণ্ণতায় ছাওয়া। কিছু লেখা দেয়া হলো,
নিলয়ের সাথে আজ প্রথম দেখা করলাম, কিন্তু কেমন অস্বস্তি লাগছে। নিলয়ের সাথে যখন চিঠিতে বা মেসেজে কথা বলতাম তখন মনে স্বর্গীয় এক অনুভূতি হতো, কিন্তু আজকে কথা বলে কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হয় এ আমার চিঠি নিলয় না। নিলয়ের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, কেন যেন ওর সাথে কথা বলে শান্তি পাই না, অসহ্য লাগে। আজ দ্বিতীয়বার নিলয়ের সাথে দেখা করলাম। ও আমার হাত ধরতে চেয়েছিল, কিন্তু আমি ধরতে দেইনি। কেন যেন মনে হচ্ছে আমি এ নিলয়কে চিনি না। নিলয় আমাকে নানাভাবে তার কাছে আসতে বলে, আমার দ্বারা এসব সম্ভব না, তাই আমি ভেবেছি সব সম্পর্ক শেষ করে দেব। তৃতীয়বার দেখা করে সব সম্পর্ক শেষ করে দিলাম। নিলয় 4 মাসে আগে আমার চিঠি দেওয়া বন্ধ করছে, আর 4 মাসেই আমাদের সম্পর্কের অবসান হলো। খুব মিস করছি নিলয়ের চিঠিগুলোকে, কিন্তু খুব ঘৃণা করি নিলয়কে। ঘৃণা আর ভালোবাসার এক অসহ্য বেদনার মধ্যে দিয়ে পার করছি। আজ প্রথম আয়াতকে দেখলাম। আয়াতকে দেখে আমার সে অনুভূতি হচ্ছে, যে অনুভূতি আমি নিলয়কে দেখে পেতে চাইতাম। আয়াত ডায়েরিটা পড়ে কি বলবে ঠিক ভেবে পাচ্ছে না। সব যেন এলোমেলো হয়ে গেল, কিছু মাথায় আসছে না। তাড়াতাড়ি অডিও ক্লিপগুলো শোনার জন্য প্লে করলো। তাতে 3টা তনয়া আর রাহাতের ফোনের কথোপকথন, আর একটা পার্টির দিন ছাদে বসে রাহাতের সাথে যে কথা হয়েছে তার অডিও রেকর্ড। কারণ যখন রাহাত ফোন করেছিল তখনই তনয়ার কিছু আঁচ করতে পেরে নিজের মোবাইলে ফোন রেকর্ডটা চালু করে রাহাতের কাছে গেল। আয়াতের নিজের উপর খুব ঘৃণা হচ্ছে, কারণ ও শুধু শুধু তনয়ের উপর সন্দেহ করেছে। তারপর আয়াত ভিডিওটা দেখতে নিল। নিলয়ের মানে রাহাতের ভিডিও দেখেই বোঝা যায় কেউ রাহাতকে লুকিয়ে ভিডিওটা করেছে, কেউ রাহাতকে কিছু প্রশ্ন করছে আর রাহাত তার কথার উত্তর দিচ্ছে। কথাগুলো ছিল, আচ্ছা আয়াত তো তোর সাথে প্রতারণা করে তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিল। আয় না, উল্টো আয়াত আর তনয়া আমার প্রতারণার শিকার হয়েছে। মানে কিভাবে? মানে তনয়ের ছবি প্রথমে আমি আয়াতের ফোনে ল্যাপটপে দেখেই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এত সুন্দর মেয়েকে আয়াত পাবে, তাই কৌশলে আয়াতের কাছ থেকে ওর আর তনয়ের বিষয়ে সবটা জেনে নেই। তারপর একদিন সুযোগ বুঝে আয়াতের আইডি দিয়ে তনয়াকে মেসেজ করি যে আয়াতের আইডিতে সমস্যা। আয়াতের আইডি হ্যাক করতে চেয়েছিলাম, কিন্তু সেটা রিস্ক হয়ে যেত, তাই ওর আইডি থেকে মেসেজটা করে মেসেজটা ডিলিট করে দেয়। তারপর তনয়ের আইডিটা হ্যাক করি, তার থেকে আয়াতকে বাজে মেসেজ করে তনয়ের আইডিটা নষ্ট করে দেয়। কৌশলে তনয় আর চিঠি দেওয়া বন্ধ করে দেয়, আর তনয়াকে এটা বিশ্বাস করে যে আমি নিলয়। তারপর আর কি, তনয়ের সাথে কথা বলতাম, 3বার দেখা হয়েছিল, কিন্তু শালি হাত পর্যন্ত ধরতে দেয়নি। তারপর তনয় আমার সাথে আর যোগাযোগই করেনি। কিন্তু তারপর আয়াত কিভাবে আবার আমার তনয়কে বিয়ে করলো সেটাই বুঝতে পারছি না। তারপর ওদের মধ্যে অনেকেই সমস্যার সৃষ্টি করতে চেয়েছি, যেমন আয়াতের বন্ধু বান্ধবকে আমি বলেছি যে তনয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রত্যেকবারই তনয়ের শালি সবই ঠিক করে নেয়। কিন্তু গতকাল যে বিষ দিয়েছি তাতে ওদের সংসার ভাঙবে। ওদের দুটোকে একসাথে দেখলে মেজাজটা গরম হয়ে যায়। তারপর আরো টুপিটাকে কিছু কথা হয়। ভিডিওটা দেখে আয়াত স্তব্ধ হয়ে যায়। ওর চোখ থেকে অজর ধারায় জল ঝরছে। ও ভাবছে, তার উপর প্রতিশোধ নিচ্ছিলাম আমি, কাকে কষ্ট দিতেছিলাম এতদিন, কাকে ঘৃণা করতেছিলাম আমি নিজেই তো তনয়ার ঘৃণার যোগ্য না। আয়াত তড়িঘড়ি করে তনয়ের চিঠিটা পড়তে দিল। আয়াত, এতক্ষণে নিশ্চয়ই সব সত্যি জেনে গেছেন। আমার আর কিছু বলার নাই। আয়াত, আপনাকে প্রথমবার দেখে আমার মনের মধ্যে কেমন যেন অনুভব হয়েছিল। তারপর আপনার আলমারিতে যখন একটা সুতার কাজের রুমাল দেখলাম, যেটা আমি নিজে করে নিলয়কে পাঠিয়েছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম নিলয়ের সাথে আপনার কোনো সংযোগ আছে। তারপর আপনার প্রত্যেকটা কথার চাল চলন আমাকে নিলয়ের কথা মনে করিয়ে দিত। তারপর ধীরে ধীরে আমি সব জেনেছি। আমাকে এই সব প্রমাণ জোগাড় করতে সাহায্য করেছে আমার ভাই তনয়, আপনার বন্ধু মেহেদি আর আপনার আঙ্কেল আন্টি, মানে যারা আপনার বিষয়ে আমার কাছে সব জানিয়েছে। আয়াত,
আমি না হয় আপনাকে চিনতাম না, কিন্তু আপনি তো আমার বিষয়ে সব জানতেন। আমি মেসেজ করলাম আর আপনি বিশ্বাস করে নিলেন খোঁজ খবর না নিয়ে। আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনি কিভাবে বিষয়টা ধরতে পারলেন না? আয়াত, আমি জানি আপনি এসেই সারা ঘরে আমায় খুঁজেছেন, কিন্তু খুঁজে লাভ নেই। আমায় পাবেন না। পাবেন কিভাবে? আমি চলে যাচ্ছি। যেখানে বিশ্বাস নেই, আছে শুধু সন্দেহ আর ঘৃণা, সেখানে আমি থাকতে পারবো না। আয়াত, আপনি যদি আমাকে ভালো নাও বাসতেন, তবু আমি আপনার সাথে থেকে যেতাম, যদি আপনি আমাদের সম্পর্কের একটুখানি বিশ্বাস দিতেন। কিন্তু সন্দেহ তো আপনার মনে নিরজ্ঞ রোগের মতো বসে বাসা বেঁধে আছে। আমার মনটা তো সেদিন ভেঙে গেছিল, যেদিন আপনি আমার চড় মেরে বলেছিলেন আমার এক ছেলে তো হয় না। সেদিন আপনার চড়ে কোনো ব্যথা পাইনি, কিন্তু আপনার কথায় কষ্টে আমার মরে যেতে ইচ্ছে করতেছিল। কিন্তু পরে আপনার ভালোবাসা পেয়ে সবটা ভুলে আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। বিশ্বাস করুন, ভীষণ ভালোবেসে ফেলেছিলাম আপনার পাগলামিগুলোকে, আপনার রাগকে, আপনার ঘৃণাকে, আপনার সন্দেহটাকে, এমনকি আপনার প্রতিশোধটাকেও। কিন্তু আয়াত, সন্দেহ করার একটা লিমিট আছে। আর আপনি কাল সামান্য একটা ছবি দেখে যে রিয়াক্ট করলেন, তা সত্যি আমার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর প্লিজ নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ রাগ মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয়। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। থাক, শেষ মুহূর্তে নিজের কষ্টটাকে আর বাড়াতে চাই না। তনয়া। আয়াত হু হু করে কেঁদে উঠল। ঠিক কি করবে ভেবে পাচ্ছে না। নিজের উপর নিজের খুব ঘৃণা হচ্ছে, আর ভাবছে কার সাথে আমি এতদিন অন্যায় করেছি, কাকে এত ঘৃণা করেছি, কার উপর এত প্রতিশোধ নিতে চেয়েছি। আমি তো তনয়ার ভালোবাসা পাবার যোগ্যও নয়, তারপরও তনয় আমাকে এত ভালোবাসলো। না, যে করেই হোক তনয়াকে খুঁজে বের করে ওর কাছে মাপ চাইতে হবে। তারপর দ্রুত রাতেই তনয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল, কিন্তু গিয়ে দেখে সেখানে তনয়া নেই। কিন্তু তারা আয়াতকে না খাইয়ে ছাড়বে না, তাই আয়াত বলল নাস্তা করে যাবে। তারপর তনয়াকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর জানলো তনয়া আয়াতদের বাড়ি। দ্রুত আয়াত নিজের বাড়ি চলে আসে। তনয়াকে দেখে ওর বাবার সাথে কথা বলছে। তনয়াকে দেখে যেন ওর প্রাণে প্রাণ ফিরে পেল, কিন্তু সারা দিনের শত চেষ্টা করেও আয়াত তনয়ের সাথে কথা বলতে পারলো না। রাত 11টা, কিন্তু এখনো তনয়ের দেখা পাচ্ছে না। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তনয়া কোথায়? তনয়াকে খুঁজতে খুঁজতে আয়াত ছাদে গিয়ে দেখে তনয়া ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। তনয়া, তনয়া। তনয়া ঘুরছে না দেখে আয়াত নিজেই তনয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আয়াত দেখছে তনয়া কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আয়াত তনয়ের চোখটা মুছে বলল, তনয়া, আমি জানি তোমার কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও তুমি তো জানো যে আমি একটা সাইকো। দেখো তনয়া, তুমি চলে যাবার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমি এমন হয়ে গিয়েছিলাম। আমি এবার সত্যি প্রমিস করছি আর কোনো দিন তোমায় কষ্ট দেব না। যদি দেই তবে সেই মুহূর্তেই যেন আমি মরে যাই। তনয়া আয়াতকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে আর বলে, খুন করে ফেলবো আমি আপনাকে, আর একবার মরার কথা বললে আপনি একটা পাগল সাইকো। নিজের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলেন না, খুব বাজে আপনি, একটা আস্ত সাইকো। আর এই সাইকোটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তনয়া, কপালে ভালোবাসার পরশ দিয়ে জানি তো ক্ষমা করে দাও না লক্ষ্মী। হাদারাম, ক্ষমা তাকে করে যার উপর রাগ করে। তাহলে চিঠিতে অমন কথা কেন বলেছিলে যে তুমি চলে যাচ্ছ? তোমাকে ভয় দেখাতে, দেখছিলাম তুমি কি করো। সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে।
আচ্ছা, সত্যি যদি আমি তোমাকে ছেড়ে চলে... বাকিটা বলার আগেই আয়াত তনয়ের ঠোঁট দুটোকে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলো। কিছুক্ষণ পর তনয়া আয়াতের কাঁধে মাথা রেখে বলছে, আয়াত, একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কি প্রশ্ন? তুমি আমার প্রথম কোথায় দেখেছিলে, আর জ্বর মারার পর হঠাৎ বদলে গেলে কেন? তোমাদের কলেজে। তারপর তোমার পিছু নিয়ে তোমার সব খবরাখবর জেনেছি। তোমায় চর মারার পর নিজের উপর খুব ঘৃণা হতে লাগলো যে তোমায় ভালোবেসে পুষিয়ে দিতে চেয়েছিলাম। আমার আর কষ্ট দিবে না তো? আয়াত তনয়কে পাজা কোলে করে তুলে বলল, কখনো না, শুধু ভালোবাসবো। আই লাভ ইউ। এটা কি হলো? ভালোবাসলাম। তুমি 1 নম্বরের দুষ্টু। তাহলে আরেকটু দুষ্টু হই। শুরু হলো এক নতুন ভালোবাসার অধ্যায়। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? গল্প এখনো শেষ হয়নি। কি ভাবছেন? আবার কি বলবো? 2 বছর পর। মিস্টার আয়াত, আপনি তনয়াকে এত ভালোবাসতেন? ভালোবাসতাম না, এখনো বাসি, আর সারা জীবন বেসে যাব। তনয়া নেই তো কি হয়েছে, ওর স্মৃতিগুলো তো আছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, তনয়া নেই। এক অ্যাক্সিডেন্টে তনয়াকে আমার কাছ থেকে সারা জীবনের মতো কেড়ে নিয়েছে। টানা 3 মাস মৃত্যুর সাথে লড়েছে আমার তনয়া। আমি জানি খুব বাঁচতে চাইতো শুধু আমার জন্য, কিন্তু মৃত্যুর সাথে আমরা কিভাবে পেরে উঠবো জানেন? তনয়া মৃত্যুর আগে কি বলেছিল? তুমি যেন ভেঙে পড়ো না মিস্টার সাইকো, আমি আছি সবসময় তোমার পাশে, আর সারা জীবন থাকবো। আই লাভ ইউ মিস্টার সাইকো। তনয়া চলে গেল, আর আমাকে দিয়ে গেল বেঁচে থাকার শাস্তি। কেনই বা দিবে না? ও যে আমার প্রতিশোধ নিল। রাতে তারার দিকে তাকিয়ে আয়াত বলে, মিস ইউ তনয়া, লাভ ইউ এ লট এভার ফরএভার। আর আয়াতের চোখের কোণায় চিকচিক করে কিছু নোনা তরল। রাগের বশে এতটা অন্ধ হবেন না যে নিজের ভালোবাসার মানুষটার ভালোবাসার চোখ এড়িয়ে যায়। ভালো থাকবেন, আর ভালোবাসার মানুষটাকে সম্মান করুন, বিশ্বাস রাখুন।